ওকে, চলো আমরা শুরু করি। শুনতে পাচ্ছি? কথাগুলো শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। স্যার ওকে, চলো আমরা শুরু করি। খুব অল্প জনই জয়েন করেছে, যাই হোক। চলো, আমরা আগের দিনে ইন্ট্রোডাক্টরি কনসেপ্টে আমরা যে মানে যে টপিকগুলো কভার করেছিলাম, তার মধ্যে ইন্ট্রোডাকশন টু দ্য সাইবার সিকিউরিটি, ইম্পর্টেন্স অ্যান্ড চ্যালেঞ্জেস ইন সাইবার সিকিউরিটি, সাইবার স্পেস, সাইবার থ্রেটটা আমরা কয়েকটা নাম বলেছিলাম, সাইবার ওয়্যারফেয়ার বলেছি, সিআই ট্রায়াডটাও বলেছিলাম কিছুটা। আজকে আমরা সিআই ট্রায়াড থেকেই শুরু করব ইন ডিটেলসে, দেন তারপরে সাইবার টেরোরিজম বলবো, দেন সাইবার সিকিউরিটি অফ ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, এটাকে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। ওকে, চল। তো ফার্স্টে আমি আজকের টপিকটা যেটা দিয়ে শুরু করব, দ্যাট ইজ আ সিআইএ ট্রায়াড। সিআই ট্রায়াডটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সিআই ট্রায়াডে আমরা তিনটে টার্ম আমাদেরকে জানতে হবে এখানে। ফার্স্ট হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, সেকেন্ড টার্ম আমরা যেটা এখানে জানবো, মানে এটা স্টোরির থ্রু দিয়ে, এটা হচ্ছে ইন্টিগ্রিটি। এগুলো আমরা বেসিকটা আমরা জানি, কিন্তু একটু ডিটেলসে আমরা এবার এক্সপ্লোর করব। আর থার্ড হচ্ছে অ্যাভেলেবিলিটি। তো এই তিনটে টার্মকেই ফার্স্টে এলাবোরেট করার চেষ্টা করি একটা ছোট্ট গল্পের মাধ্যমে, দেন তারপরে আমি আবার পরবর্তী কনসেপ্টগুলোতে যাব। ওকে, চলো। তো আমি যে গল্পের থ্রু দিয়ে তোমাদেরকে সিআই ট্রায়াডটা বোঝাবো, সেই গল্পটার নাম হচ্ছে দ্য ব্যাংক ভল্ট। আমরা ব্যাংকের ভল্ট আমরা সবাই নাম শুনেছি বা সবাই জানি ভল্টে কি থাকে। অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস থাকে, আর তার সাথে হচ্ছে যদি কেউ ধরো টাকা পয়সা সোনা দানা সব ভল্টের মধ্যে অ্যাকচুয়ালি থাকে। দ্য ব্যাংক ভল্ট মিশন। ওকে, আমার গল্পের যে ক্যারেক্টারগুলো আছে, সেটা হচ্ছে প্রথম ক্যারেক্টার হচ্ছে রিয়া, যে কিনা ব্যাংক ম্যানেজার, দ্য ব্যাংক ম্যানেজার। সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে অর্জুন, যে কিনা সিকিউরিটি অফিসার। থার্ড হচ্ছে প্রিয়া, দ্য আইটি স্পেশালিস্ট। যে কোনো ব্যাংকে এই পোস্টগুলো অ্যাকচুয়ালি থাকে, বা এই পার্সনগুলো কিন্তু অ্যাকচুয়ালি রিসাইড করে যে কোনো ব্যাংকে। দ্য আইটি স্পেশালিস্ট, এই ব্যাংক ম্যানেজার, আইটি স্পেশালিস্ট, এগুলো সবই কিন্তু কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ওরা হায়ার করে। মানে অ্যাজ আ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার আমরা কিন্তু ব্যাংকে আমরা প্রভিশনারি অফিসার, ব্যাংক ম্যানেজার বা আমরা আইটি স্পেশালিস্ট হিসাবে কিন্তু আমরা রিক্রুটমেন্টের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি বা আমরা এক্সামিনেশন দিতে পারি। ওকে, আর ফোর্থ ক্যারেক্টার হচ্ছে রোহন, যে কিনা একজন সাসপিসিয়াস একজন হ্যাকার। এই চারটে হচ্ছে আমার ক্যারেক্টার। ঠিক আছে, এই চারটে হচ্ছে আমার ক্যারেক্টার। তো আমি গল্পটার নামও অলরেডি আমি বলেছি, আর চারটে ক্যারেক্টারের কথাও আমি বললাম। এবার গল্পটা আমরা শুরু করব। চলো। তো আমি প্রথম সিন ওয়ানে আমি তোমাকে যে কনসেপ্টটা বোঝাবো, দ্যাট ইজ আ কনসেপ্ট অফ কনফিডেন্সিয়ালিটি। প্রথম সিন ওয়ানে আমি তোমাকে বোঝাবো কনফিডেন্সিয়ালিটি কনসেপ্ট। তো ফার্স্টে কনফিডেন্সিয়ালিটি কনসেপ্ট, আমরা আগের দিন আমরা সিআই ট্রায়াড পড়তে গিয়ে আমরা কিছুটা কনফিডেন্সিয়ালিটি সম্বন্ধে আমরা জেনেছি তাও। তো রিয়া তো তোমার ব্যাংকের ম্যানেজার। তো রিয়া অ্যাকচুয়ালি মানে একটা সিটির লার্জেস্ট ব্যাংকে কাজ করে। ওকে, তো ব্যাংকের যে মেন ভল্ট আছে, সেই ভল্টে হয়তো 1000 অফ কাস্টমারের রেকর্ডস আছে।
ধরে নাও সেখানে অ্যাকাউন্ট নাম্বার, কাস্টমারের পাসওয়ার্ড, ট্রানজাকশন ডিটেলস সব কিন্তু সেই ব্যাংকের মেন ভল্টের মধ্যে আছে। তো সেই ভল্টটা একমাত্র সেই সমস্ত স্টাফই ওপেন করতে পারে যারা কিনা অথরাইজড। কেন অথরাইজড? না তারা ফিঙ্গারপ্রিন্ট আর পিন কোড তাদের কাছে আছে। তারা কিন্তু অথরাইজড বলে তাদের কাছে ফিঙ্গারপ্রিন্ট আর পিন কোড আছে। তারা কিন্তু সেই ভল্টটাকে তারাই একমাত্র ওপেন করতে পারে। তো কোন একদিন রোহন কিন্তু একটা সাসপিসিয়াস হ্যাকার। রোহন ট্রাই করছে যে টু স্নিক ইনটু দ্য ভল্ট রুম। সে কিন্তু একটা স্টাফ মেম্বার হয়ে সে কিন্তু ভল্ট রুমে ঢোকার চেষ্টা করছে, কিন্তু অর্জুন তাকে স্টপ করে দিচ্ছে, কারণ অর্জুন হচ্ছে সেই ব্যাংকের সিকিউরিটি অফিসার। সে তাকে স্টপ করে দিচ্ছে যে সরি স্যার, ইউ আর নট অন দ্য অথরাইজ লিস্ট। তুমি অথরাইজ লিস্টের মধ্যে নেই, তুমি যেখানে ঢুকতে পারবে না। তাহলে এখান থেকে মোরাল অফ দ্য স্টোরি যে ভল্ট কিন্তু এখানে রেস্ট্রিক্ট করে দিচ্ছে যে অনলি অথরাইজড পিপলই এটাকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে কনফিডেন্সিয়ালিটি আমাকে এনশিওর করে যে দ্য ইনফরমেশন ইজ অ্যাক্সেসড অনলি বাই দোজ হু হ্যাভ পারমিশন। তাকে আমরা বলছি কনফিডেন্সিয়ালিটি। ওকে, তাহলে আমি এখানে যেটা মোরাল অফ দ্য স্টোরি যেটা আমরা জানতে পারলাম, এটা হচ্ছে যে তার মানে কনফিডেন্সিয়ালিটি আমাদেরকে এনশিওর করে, ইট এনশিওরস দ্যাট ইনফরমেশন ইজ accessed only by those who have permission বা who have authentication, বা যারা অথরাইজ তারা একমাত্র ওই ইনফরমেশন গুলোকে তারা অ্যাক্সেস করতে পারবে। তো এবার এখান থেকে যদি একটা রিয়েল লাইফ যদি এক্সাম্পল নিই, তোমার জিমেল অ্যাকাউন্ট তোমার কিন্তু প্রোটেক্টেড পাসওয়ার্ড দিয়ে বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে, তাহলে একমাত্র তুমি কিনা তোমার ইমেলটাকে তুমি জাস্ট রিড করতে পারবে বা অ্যাক্সেস করতে পারবে। তো দ্যাট ইজ কল্ড কনফিডেন্সিয়ালিটি। ওকে, এবার সিন নাম্বার 2 তে চলে আসবো। সিন 2 তে গিয়ে আমরা ইন্টিগ্রিটির কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করব, যে ইন্টিগ্রিটি বলতে কি বোঝায়। আবার সেই গল্পের থ্রু দিয়ে আমরা ইন্টিগ্রিটি সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। প্রিয়া প্রিয়া হচ্ছে ব্যাংকের আইটি স্পেশালিস্ট। প্রিয়া কিছু জিনিস নোটিস করেছে ব্যাংকে কাজ করতে করতে, যে একটা কাস্টমারের অ্যাকাউন্ট শো করছে 5 লাখ টাকা, কিন্তু যেখানে তার থাকা উচিত ছিল 50,000 টাকা। তাহলে যদি হ্যাকার অ্যাকাউন্ট ব্যালেন্সটাকে যদি তোমার চেঞ্জ করে দেয়, তার মানে কিন্তু কাস্টমারের প্রতি যে বিশ্বাসটা সেটা কিন্তু আর থাকবে না। তাহলে তখন পিয়া সেট করলো, ও কিন্তু আইটি স্পেশালিস্ট, সে কিনা সেট করলো একটা ডিজিটাল সিগনেচার বা একটা হ্যাশ চেক সে সেট করলো। তাহলে কোনো একজন কোনো পার্সন কিন্তু কোনোভাবে ডেটাগুলোকে অল্টার করতে পারবে না, উইদাউট ডিটেকশন। তাহলে তোমার ব্যাংক সিস্টেম সবসময় ভেরিফাই করে যে ব্যালেন্সটা হচ্ছে কারেক্ট অ্যান্ড আনচেঞ্জড। যদি কেউ চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু সেই ব্যালেন্সটা কারেক্ট থাকছে না। তোমার 5,50,000 টাকা থাকার কথা ছিল তোমার ব্যাংক অ্যাকাউন্টে, তোমাকে দেখাচ্ছে হয়তো 5 লাখ টাকা রয়েছে। তাহলে ইন্টিগ্রিটি এনশিওর করে যে ডেটা রিমেন্স অ্যাকুরেট অ্যান্ড আনঅল্টার্ড। একমাত্র অথরাইজড কেউ ওটাকে চেঞ্জ করলো, তাহলে সেই চেঞ্জেসটা ঠিকঠাক। কিন্তু যদি আনঅথরাইজড কোনো হ্যাকার বা কোনো ইন্ট্রুডার্স যদি সেটাকে চেঞ্জ করে দেয়, তাহলে সেটা কিন্তু ইন্টিগ্রিটি, তাকে আমরা বলছি না। তো দ্যাট ইজ কল্ড ইন্টিগ্রিটি। তাহলে ইন্টিগ্রিটি এনসিওর, তার মানে ইট এনসিওর দ্যাট ডেটা রিমেন্স অ্যাকুরেট অ্যান্ড আনঅল্টার্ড, তাকে যেন কেউ অল্টার করতে না পারে। আনঅল্টার্ড আনলেস চেঞ্জড বাই, যতক্ষণ না হয়তো অথরাইজ কোনো ইউজার সেটাকে চেঞ্জ করছে বা অথরাইজ কোনো মেথডের থ্রু দিয়ে সেটা চেঞ্জ হচ্ছে,
ততক্ষণ পর্যন্ত সেটা ঠিক আছে। না হলে কিন্তু চেঞ্জ যেন না হয়, চেঞ্জ বাই অথরাইজড মেথড। তো এটা কিন্তু রিয়া অ্যাকচুয়ালি নোটিস করেছিল যে কাস্টমারের অ্যাকাউন্টে 5 লাখ টাকা, মানে 50,000 টাকা থাকার দরকার ছিল, সেখানে 5 লাখ টাকা রয়েছে। তার মানে নিশ্চয়ই অ্যাকাউন্ট হ্যাকার, তার মানে নিশ্চয়ই অ্যাকাউন্ট ব্যালেন্সটাকেও চেঞ্জ করে দিয়েছে। তাহলে কাস্টমার সেখানে তোমার ট্রাস্টটাকে লুজ করে ফেলছে। তো যদি একটা রিয়েল লাইফ যদি একটা এক্সাম্পল নিই, তুমি হয়তো কোনো একটা ফাইলকে হয়তো গভর্নমেন্ট কোনো ওয়েবসাইট থেকে তুমি ডাউনলোড করছো, ওকে? তো তুমি সেই গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে কিন্তু তোমার, তারা কিন্তু বেশিরভাগ ওয়েবসাইট কিন্তু তোমাকে একটা চেকসাম তোমাকে একটা মানে প্রোভাইড করে। তো তুমি যাতে করে তুমি ভেরিফাই করতে পারো যে ইট হ্যাজ নট বিন ট্যাম্পার্ড উইথ। কিন্তু কিছু সাইটে এটা দেখা যায়, কিছু সাইটে কিন্তু এটা দেখা যায় না। মানে এক্সট্রা সিকিউরিটি প্রোভাইড করছে যে তুমি যেন কোনোভাবে যেন চেঞ্জ করতে না পারো। তুমি অ্যাক্সেস করো, ডাউনলোড করো, ঠিক আছে, কিন্তু তুমি যেন চেঞ্জ করতে না পারো, যেন অল্টার করতে না পারো। তো দ্যাট ইজ কল্ড ইন্টিগ্রিটি। আর সিন নাম্বার 3 যেখানে আমি তোমাকে বোঝাবো সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটির কনসেপ্ট বা অ্যাভেলেবিলিটি। তো কোন একদিন সন্ধেবেলায় ব্যাংকের অনলাইন যে পেমেন্ট সার্ভিসেসটা, প্রতিটা ব্যাংকের একটা করে অনলাইন পেমেন্ট সার্ভিসেস রয়েছে, সেটা হয়তো কোনো একটা সাইবার অ্যাটাকের দ্বারা হয়তো সেটা ধরুন ক্র্যাশ করে গেল। তাহলে সেই সময় কাস্টমার হয়তো কোনো মানিকে ট্রান্সফার করতে পারছে না, একটা চাওয়াজ তৈরি হচ্ছে, একটা একটা সমস্যা তৈরি হচ্ছে। তখন পিয়া কি করলো? পিয়া হচ্ছে সেই ব্যাংকের যে ক্যারেক্টার, পিয়াটা কিন্তু সেই ব্যাংকের আইটি স্পেশালিস্ট। তখন পিয়া কি করছে? কুইকলি তখন অপারেশনটাকে সুইচ করে দিচ্ছে ব্যাকআপ সার্ভারে। আর ওই এবার সার্ভিসেসটাকে কিন্তু সে রিস্টোর করে দিচ্ছে, মানে উইদিন আ মিনিট। তাহলে এখন ব্যাকআপ সার্ভার থেকে এখন অপারেশনটাকে সে সুইচ করে দিল। তার মানে এখন কিন্তু কাস্টমার কিন্তু আর ডিপ্রাইভ হচ্ছে না। সে হয়তো কাস্টমার হয়তো 1 মিনিট বা 2 মিনিট হয়তো সমস্যায় পড়েছিল। কিন্তু এখন কিন্তু ওই উইদিন আ মিনিট কিন্তু আমার এই সার্ভিসেসটা কিন্তু রিস্টোর হয়ে গেল। তাহলে ব্যাংকের কাছে একটা ব্যাকআপ সিস্টেম রয়েছে, যাতে করে পিপল বা আমরা যাতে করে তাদের মানিটাকে আমরা যখন তখন আমরা অ্যাক্সেস করতে পারি। আমরা দেখো 24/7 কিন্তু আমরা ব্যালেন্স চেক করতে পারি। তাহলে অ্যাভেলেবিলিটি এনশিওর করে যে ডেটা অ্যান্ড সার্ভিসেস আর অ্যাক্সেসেবল হোয়েনেভার নিডেড। যখন আমার দরকার আমার ডেটা, আমার সার্ভিসেস আমি যেন অ্যাক্সেস করতে পারি। আর তাকে তো আমাকে সবসময় অ্যাভেলেবল করে রাখতে হবে আমার কাছে। তো দ্যাট ইজ কল্ড অ্যাভেলেবিলিটি। তাহলে আমরা এখানে বলতে পারি যে ইট এনশিওর দ্যাট ডেটা অ্যান্ড সার্ভিসেস আর accessible whenever needed. whenever needed এটাকে আমরা বলছি অ্যাভেলেবিলিটি। কারণ যে কোনো অনলাইন ব্যাংকিং সিস্টেমে কিন্তু তার একটা ব্যাকআপ সার্ভার আছে বা তার ডিজাস্টার রিকভারি প্ল্যান আছে, যাতে করে তুমি স্টিল অ্যাক্সেস করতে পারো তোমার অ্যাকাউন্ট। ইভেন যদি কোনো একটা সার্ভার যদি তোমার ফেলও করে যায় না ওই ব্যাংকের, তাও কিন্তু তুমি তোমার অ্যাকাউন্ট কিন্তু তুমি স্টিল তুমি অ্যাক্সেস করতে পারবে। এটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল অফ দ্য অ্যাভেলেবিলিটি। তাহলে কনফিডেন্সিয়ালিটি অ্যাকচুয়ালি আমাকে যেটা বলে সেটা হচ্ছে যে অনলি অথরাইজ পিপল সি দ্য ডেটা। ইন্টিগ্রিটি আমাকে বলে যে কিপ ডেটা কারেক্ট, মানে নো আনঅথরাইজ চেঞ্জেস যেন সেখানে না হয়। আর অ্যাভেলেবিলিটি আমাকে বলে যে কিপ সার্ভিসেস রানিং। যতই আমার ডিজাস্টার হোক, যতই আমার সার্ভার মানে ফল করে যাক না কেন, আমার কিন্তু সার্ভিস কিন্তু আমার রানিং থাকবে। আমি সেটাকে অ্যাক্সেস করতে পারি হোয়েন এভার নিডেড। তাহলে উইদাউট এই তিনটে প্রপার্টি ছাড়া বা এই তিনটে ট্রায়েড ছাড়া, confidentiality, integrity বা availability, the bank and the trust of its customer would collapse. যদি এই তিনটে না থাকে তাহলে কিন্তু তোমার কোনো ট্রাস্ট থাকবে না, কাস্টমারের কোনো বিশ্বাস থাকবে না ব্যাংকের প্রতি। অতএব ব্যাংক কিন্তু এই তিনটে সার্ভিসেস তোমাকে প্রোভাইড করে। তাহলে আমাকে সাইবার সিকিউরিটি জানতে গেলে কিন্তু এই তিনটে ট্রায়েড আমাকে খুব ভালো করে আমাদেরকে জানতে হবে, যে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি আর অ্যাভেলেবিলিটি। এটা শুধুমাত্র ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে নয়, যে কোনো সিস্টেমের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। সিআই ট্রায়েড। অর্থাৎ সাইবার সিকিউরিটি কিন্তু যেটা মূল মন্ত্র বলা হয় সেটা হচ্ছে সিআই ট্রায়েড: কনফিডেন্সিয়ালিটি,
ইন্টিগ্রিটি আর হচ্ছে অ্যাভেলেবিলিটি। এই তিনটে কনসেপ্ট কিন্তু খুব ভালো করে আমাদেরকে বুঝে নেওয়া দরকার বা বুঝতে হবে। আমরা সবাই বুঝতে পারলাম গল্পটা, গল্পের সিনগুলো সবাই বুঝতে পারলাম, গল্পের সিন সবাই হ্যাঁ বুঝতে স্যার। পারছি, হ্যাঁ। হ্যাঁ স্যার। এবার আমরা যে হ্যাঁ স্যার। কনসেপ্টে আমরা আসবো সেটা হচ্ছে সাইবার টেররিজম। ওকে, নেক্সট একটা টার্ম আমাদের রয়েছে সিলেবাসে, দ্যাট ইজ আ সাইবার টেররিজম। তো আমরা সেই কনসেপ্টটাতে আমরা একটু যাব। সাইবার টেররিজম, টেররিজম মানে কি? টেররিজম মানে কি বলো? যারা টেরর ফেলায় তারা টেররিজম বলে। যারা যারা বলো। যারা টেরর ফেলায় মানে আতঙ্ক ফেলায়। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। স্যার লাইক মানে সন্ত্রাসবাদী টাইপের। সন্ত্রাসবাদী টাইপের, ঠিকই বলেছো, তুমিও ঠিক বলেছো, ইয়েও ঠিক বলেছে, সন্ত্রাসবাদী টাইপের। সাইবার টেররিজম, আমরা একটা ছোট্ট আহ, গল্প দিয়ে আমরা সাইবার টেররিজমের কনসেপ্টটাকে আমরা বুঝবো। ওকে, তো যারা সাইবার টেররিজম হয় তারা কিন্তু বন্দুক বা বোম নিয়ে ঘুরে বেড়ায় না, তাই না? তাদের কাছে একটা ল্যাপটপ থাকে, হাই স্পিড ইন্টারনেট থাকে, আর কিছু ডেঞ্জারাস কিছু পিস অফ ম্যালওয়্যার থাকে। তারা কিন্তু টেররিজম, তারা কিন্তু সাইবার টেররিজম। তারা না ঘুরে বন্দুক নিয়ে, না ঘুরে বোম নিয়ে। ওকে, তো চলো একটা ছোট্ট গল্প বলি। তো গল্প বলে আমরা সাইবার টেররিজমের কনসেপ্টটাতে আমরা তারপরে আমরা আস্তে আস্তে আসবো। আমার গল্পটার নাম হচ্ছে দ্য সাইলেন্ট ব্ল্যাক আউট। দ্য সাইলেন্ট ব্ল্যাক আউট। তো একটা কান্ট্রি, আমি কান্ট্রিটার নাম বলছি না, একটা কান্ট্রি আছে ধরে নাও, সেই কান্ট্রিতে মানে জীবনযাত্রা সবকিছু নর্মাল চলছিল। সেখানে মানুষজন কাজ করছে, ট্রেন যাওয়া আসা করছে, ট্রেনে সবাই যাচ্ছে আসছে, হসপিটাল তারা পেশেন্টদের ট্রিটমেন্ট করছে, পাওয়ার প্ল্যান্ট তারাও সঠিকভাবে কাজ করছে একসাথে। তো ফার অ্যাওয়ে একটা হিডেন একটা বেসমেন্ট, যেখানে একটা গ্রুপ নিজেদের মধ্যে কল করছে। তাদের মধ্যে একটা শ্যাডো ফিস্টের একটা প্ল্যান হয়েছে। তারা কিন্তু কোনো গান বা বোমস নিয়ে তারা ক্যারি করছে না, কিন্তু তাদের কাছে ল্যাপটপ রয়েছে, হাই স্পিড ইন্টারনেট রয়েছে, তাদের কাছে একটা ডেঞ্জারাস পিস অফ ম্যালওয়্যার রয়েছে। এবার আমরা গল্পটা আমি শুরু করলাম, এবার আমার স্টেপ ওয়ান। এবার তারা কি করবে? স্টেপ ওয়ান, তারা কিন্তু ফার্স্টে টার্গেটটাকে ফার্স্টে তারা সিলেকশন করবে। টার্গেট সিলেকশন। তো টার্গেট সিলেকশন মানে হচ্ছে যে তারা ধরো ভাবছে যে এই পার্টিকুলার সিটিটার হয়তো আমরা পাওয়ার গ্রিডটাকে হয়তো অ্যাটাক করব। এটা তারা ডিসাইড করলো যে দে ডিসাইডেড টু অ্যাটাক ওই পার্টিকুলার সিটিটার ন্যাশনাল যে পাওয়ার গ্রিড, সেটাকে তারা অ্যাটাক করবে। কিন্তু তারা অ্যাটাক করবে কেন? তাতে করে কি হবে না, একটা প্যানিক তৈরি হবে। আর পাওয়ার গ্রিড যদি তোমার অ্যাটাক করে, তাহলে সেখানে তোমার ধরো যত বিজনেস ওই পাওয়ার গ্রিডের রেসপেক্টে চলছিল, তোমার সমস্ত বিজনেসগুলো স্টপ হয়ে যাবে, হসপিটাল, ট্রান্সপোর্টেশন সব স্টপ হয়ে যাবে। কিন্তু এই অ্যাটাকটা কিন্তু পুরোপুরিভাবে পারফর্ম হবে রিমোটলি। রিমোটলি কিন্তু বসে বসে কিন্তু এটা পারফর্ম হবে। এটা হচ্ছে স্টেপ নাম্বার ওয়ান। স্টেপ নাম্বার টুতে এবার কি করছে দেখো, যেটা হচ্ছে তারা একটা ফেক জব অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য একটা ইমেল তারা হয়তো পাওয়ার কোম্পানিকে তারা করলো, বা পাওয়ার কোম্পানি ধরো কোনো কোনো একটা এমপ্লয়ি কাজ করছে, তারা হয়তো জব অ্যাপ্লিকেশন একটা ইমেল ফেক কিন্তু সেটা পাওয়ার কোম্পানিতে তারা করলো। তো একজন একটা এমপ্লয়ি ধরো তার নাম হচ্ছে রমেশ, সে হয়তো যখনই ওই অ্যাটাচমেন্টটাকে যখনই ওপেন করলো উইদাউট চেকিং, তো সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ইনফেক্টেড একটা স্পাইওয়্যার। আমরা স্পাইওয়্যারের কনসেপ্ট আমরা বলবো, ডিটেলসে আমরা আসবো। তাহলে এখন হ্যাকার অ্যাক্সেস করে ফেললো কোম্পানির ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, কারণ ও কিন্তু অ্যাটাচমেন্টটাকে ওপেন করেছে উইদাউট চেকিং। তো সেটা কিন্তু ইনফেক্টেড, সেটা কিন্তু একটা স্পাইওয়্যার। তো সে কিন্তু এখন কোম্পানির যে ইন্টারনাল যে কন্ট্রোল সিস্টেমটা, সেটাকে কিন্তু সে অ্যাক্সেস করে ফেললো। তাহলে এই স্টেপটাকে বলা হয় ইনফিল্টারেশন। ইনফিল্টারেশন।
এটাকে বলা হয় ইনফিল্টারেশন। আমাদের সাইবার সিকিউরিটির একটা টার্ম হচ্ছে ইনফিল্টারেশন। এবার স্টেপ নাম্বার 3। তাহলে এখন কন্ট্রোল সিস্টেমটাকে কিন্তু পুরোপুরি অ্যাক্সেস করে নিয়েছে আমার হ্যাকাররা, বাট স্টেপ 3টা হচ্ছে দ্য অ্যাটাক। এবার অ্যাটাকটা পারফর্ম হবে। ফার্স্টে আমার টার্গেট সিলেকশন হলো, তারপরে ফিল্টারেশন করে কোম্পানির ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, যে সিস্টেমটা তারা অ্যাক্সেস করলো, অ্যাটাকাররা অ্যাক্সেস করলো, দেন স্টেপ নাম্বার 3 হচ্ছে অ্যাটাক। কোন একটা মিড নাইটে হ্যাকার একটা কমান্ড সেন্ড করলো যে যত ইলেকট্রিক যত সাবস্টেশন আছে সেই সাবস্টেশনগুলোকে সব শাট ডাউন করতে একটা কমান্ড সেন্ড করলো। তো উইদিন আ মিনিট হসপিটাল তার যে ইমার্জেন্সি ব্যাকআপ পাওয়ার সেটা সুইচড হয়ে গেল, মানে সুইচড অন হয়ে গেল, ট্রাফিক লাইটগুলো অন্ধকার হয়ে গেল, এটিএম মেশিন ওয়ার্কিং করা স্টপ করে দিল, এয়ারপোর্টে তোমার যে ফ্লাইটগুলো টাইমে পৌঁছানোর মানে ছাড়ার কথা ছিল সেগুলো এখন ডিলে হয়ে যাচ্ছে, কারণ যেহেতু মানে পাওয়ার গ্রিডে বা ইলেকট্রিকে সাবস্টেশনে তোমার যদি তোমার কোনো অ্যাটাক হয় তাহলে সেক্ষেত্রে ধরো আমার তো পাওয়ার চলে যাবে, সেখানে তোমার র্যাডার যে ফেলিওর হয়ে যাবে, যে র্যাডারটা তোমার ধরো তোমার দিক নির্দেশক করে সেটা তোমার ফেলিওর হয়ে যাবে। তাহলে এখন এয়ারপোর্টে তোমার প্লেনগুলো এখন ডিলেতে চলবে। মানুষজন কিন্তু ভয় পেয়ে গেল। ওকে, সোশ্যাল মিডিয়ায় একটা বড় একটা রিউমার ছড়িয়ে গেল। ওকে, এটা হচ্ছে অ্যাটাকটা কিন্তু পারফর্ম হয়ে গেল। এবার স্টেপ নাম্বার 4। এবার গভর্নমেন্ট কোনো ওয়েবসাইটে অ্যাটাকার পোস্ট করছে যে উই ক্যান ব্রিং ইউর নেশন টু ইটস নি উইদাউট স্টেপিং ফুট ইনসাইড, চেঞ্জ ইউর পলিসিস, নেক্সট টাইম দ্য ব্ল্যাক আউট উইল লাস্ট আ উইক। কি বুঝলেন? এটা কিন্তু অ্যাটাকার কিন্তু পোস্ট করেছে কোনো গভর্নমেন্ট একটা ওয়েবসাইট। তখন গভর্নমেন্ট ডিক্লেয়ার করলো স্টেপ নাম্বার 5-এ, তখন গভর্নমেন্ট ডিক্লেয়ার করলো যে ইট আ সাইবার টেরর অ্যাটাক। তখন সাইবার সিকিউরিটি যারা এজেন্সি তারা এখন কাজ করতে শুরু করলো, তারা পাওয়ারটাকে রিস্টোরিং করার চেষ্টা করলো, তারা সোর্স অফ দ্য অ্যাটাকটাকে ফাইন্ড করার চেষ্টা করছে। তাহলে এবার ওই পাওয়ার গ্রিডের এমপ্লয়ি গুলো তারা কিন্তু এখন সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসের উপরে কিছু ট্রেনিং নেওয়া শুরু করলো, যাতে করে তারা যারা বুঝতে পারে অ্যাটাকটা, আর অ্যাটাকটা হলে কি করতে হবে তারা যাতে বুঝতে পারে। তাহলে সাইবার টেররিজম কিন্তু এটা কোনো মানে এটা কিন্তু কোনো সায়েন্স ফিকশন নয়, মানে এটা হচ্ছে একটা কজ যার জন্য আমার রিয়েল ওয়ার্ল্ড ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা কিন্তু সবসময় টার্গেট করে কোনো ক্রিটিক্যাল কোনো ইনফ্রাস্ট্রাকচার, যেমন পাওয়ার গ্রিড ক্রিটিক্যাল একটা ইনফ্রাস্ট্রাকচার। তাহলে এখানে ওয়েপনটা হচ্ছে কিন্তু কোড, আর এখানে ব্যাটেল ফিল্ডটা হচ্ছে কিন্তু ইন্টারনেট। ওকে, তাহলে আমরা মোরাল অফ দ্য স্টোরি বুঝতে পারলাম যে সাইবার টেররিজম ইজ নট আ সায়েন্স ফিকশন, ইট ক্যান কজ রিয়েল ওয়ার্ল্ড হার্ম বাই টার্গেটিং ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। আর এখানে ওয়েপনটা হচ্ছে কোড, আর এখানে ব্যাটেল ফিল্ডটা হচ্ছে ইন্টারনেট। তাহলে এখান থেকে আমরা সাইবার টেররিজমের আমরা কনসেপ্টগুলোকে বুঝতে পারলাম। আমি 5টা স্টেপ বললাম তোমাকে। স্টেপ নাম্বার 4-এ বললাম এবার গভর্নমেন্ট সাইটে একটা মেসেজ পাঠাবে। এবার স্টেপ নাম্বার 5-এ বললাম যে তখন গভর্নমেন্টকে ডিক্লেয়ার করবে, সেই কথাটা সেটা গভর্নমেন্টকে ডিক্লেয়ার করছে স্টেপ নাম্বার 5-এ, যে গভর্নমেন্ট ডিক্লেয়ার সাম মেসেজ। এবার আমি তোমাকে সাইবার টেররিজম সম্বন্ধে, এবার আমি টেকনিক্যাল টার্মে আসবো। এবার টেকনিক্যালি আমি তোমাকে সাইবার টেররিজম সম্বন্ধে এবার বলবো। বিষয়টা আমরা সবাই বুঝতে পেরেছি যে সাইবার টেররিজম বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি? আমরা বিষয়টা সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। এবার টেকনিক্যাল টার্মে আমরা সাইবার টেররিজম বলতে আমরা কি বোঝায় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দ্যাট ইজ আ ডেফিনেশন অফ সাইবার টেররিজম। ডেফিনেশন। তো সাইবার টেররিজম হচ্ছে একটা ইন্টারনেট বেসড একটা অ্যাটাক। ইন্টারনেট বেসড একটা হচ্ছে মানে এরা কিন্তু বেসিক্যালি ইন্টারনেটটাকে কিন্তু এরা ব্যবহার করে। ইউজ ইন্টারনেট বেসড অ্যাটাক বলতে পারো সাইবার টেররিজমকে। বেসড অ্যাটাক, যে অ্যাটাকটা আমার কি করছেন, আমাদের একটা ভয় তৈরি করে দিচ্ছে, দ্যাট ইজ আ কজ ফিয়ার।
আমার ক্রিটিক্যাল সিস্টেমগুলোকে ডিসরাপ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, ডিসরাপ্ট দ্য ক্রিটিক্যাল সিস্টেম। তারা কিন্তু ক্রিটিক্যাল সিস্টেমগুলোকে কিন্তু বেশি টার্গেট করে, ক্রিটিক্যাল সিস্টেম, যাতে করে সবাই ডিপ্রাইভ হয়। অর কিছু পিপলকে তারা হার্ম করে দিচ্ছে, বা নেশন, আমাদের যে নেশন আছে তাকেও কিন্তু হার্ম করে দিচ্ছে, মানে হার্ম পিপল অ্যান্ড নেশন, সেটা হতে পারে কোনো পলিটিক্যাল পারপাসে, সেটা হতে পারে কোনো রিলিজিয়াস কোনো পারপাসে। ওকে, দ্যাট ইজ আ ফর পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস পারপাসেস, দ্যাট ইজ কল্ড সাইবার টেররিজম। মানে একটা ট্র্যাডিশনাল যে যারা টেররিজম যারা হয়, যাদের কাছে গান থাকে, বোমস থাকে, কিন্তু অ্যাটাকার কিন্তু এখানে বেসিক্যালি ব্যবহার করে কম্পিউটার, ম্যালওয়্যার, যেটা আমি আগেও বলছিলাম, আর হচ্ছে নেটওয়ার্ক। তাহলে এখানে অ্যাটাকার ইউজ করছে কম্পিউটার বা ল্যাপটপ, সে ইউজ করছে হয়তো কোনো ম্যালওয়্যার, যার কাছে হয়তো সাসপিসিয়াস কিছু ম্যালওয়্যার আছে, আর সে ইউজ করছে হয়তো নেটওয়ার্কটাকে, অ্যান্ড নেটওয়ার্কস বা ইন্টারনেট। ওকে, এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি হোয়াট ইজ সাইবার টেররিজম। এবার এই সাইবার টেররিজম সম্বন্ধে আমরা কিছু পয়েন্ট এবার দেখবো, যেটা আমি গল্পতেও শুনেছি। আমরা কিছু কি পয়েন্ট দেখবো সাইবার টেররিজম সম্বন্ধে। কি পয়েন্টস, যে কি পয়েন্টস গুলো, বা তুমি এটাকে ক্যারেক্টারিস্টিক বলতে পারো বা কি পয়েন্টস বলতে পারো। প্রথম কি পয়েন্টটা হচ্ছে যে আমার এই সাইবার টেররিজমের যেটা মেন, যেটা গোলটা হচ্ছে যে একটা ভয় তৈরি করা, দ্যাট ইজ আ ক্রিয়েট ফিয়ার, ডিসরাপ্ট সার্ভিসেস। তার একটা গোল সাইবার টেররিজমের, ডিসরাপ্ট সার্ভিসেস, ড্যামেজ ইনফ্রাস্ট্রাকচার, ওকে, আর চুরি করে নেওয়া কোনো সেন্সিটিভ কোনো ইনফরমেশনকে, স্টিল সেন্সিটিভ ইনফরমেশন। ওকে, এটা হচ্ছে কিন্তু গোল আমার সাইবার টেররিজমে, কিন্তু এটা হচ্ছে গোল। ওকে, এবার চলে আসবো আমার সাইবার টেররিজমের কিছু টার্গেট। তারা কোথায় কোথায় টার্গেট করে, অ্যাকচুয়ালি কি কি তারা টার্গেট করে। আমার টার্গেটের প্রথম টার্গেটটা আমরা বলতে পারি কোনো ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছুই হতে পারে, যেমন পাওয়ার গ্রিড, যেমন এয়ারপোর্ট, ওয়াটার সাপ্লাই, তো সব কিন্তু ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, যেখানে যদি কোনো কারণে যদি এই সমস্তগুলো মানে অ্যাফেক্টেড হয়, তাহলে কিন্তু অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে, অনেক মানুষ সাফার করবে, অনেক মানুষের মধ্যে একটা ভীতি জন্মাবে। পাওয়ার গ্রিডস বা এয়ারপোর্ট, এরকম কিন্তু অনেক ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আছে, এক্সেট্রা এক্সেট্রা। নাম্বার 2 হচ্ছে, তাহলে তোমার সেকেন্ড টার্গেট হচ্ছে যে গভর্নমেন্ট সিস্টেম, সেই গভর্নমেন্ট সিস্টেমের মধ্যে সেটা হতে পারে কোনো ডিফেন্স সিস্টেম, কোনো পুলিশ সিস্টেম, বা কোনো পাবলিক কোনো সার্ভিসেস। ওকে, নাম্বার 3 হচ্ছে, থার্ড টার্গেট হচ্ছে কোনো ফিনান্সিয়াল সিস্টেম। তো ফিনান্সিয়াল সিস্টেমের মধ্যে আমার আছে ব্যাংক, সব থেকে কিন্তু বড় টার্গেট। আমার স্টক মার্কেট বলবো, স্টক এক্সচেঞ্জ বলো, সব থেকে ভালো স্টক এক্সচেঞ্জ, এটা হচ্ছে ফিনান্সিয়াল সিস্টেম। আর এছাড়া হচ্ছে আমাদের নাম্বার 4 হচ্ছে লাস্ট যে টার্গেটটা, সেটা হচ্ছে পাবলিক সেফটি সিস্টেম। যে সিস্টেমগুলো অ্যাকচুয়ালি পাবলিককে সেফটি প্রোভাইড করে, পাবলিক সেফটি সিস্টেম, তার মধ্যে পড়ে হসপিটাল, তার মধ্যে পড়ে আমাকে সেফটি প্রোভাইড করে ট্রান্সপোর্টেশন। ওকে, দ্যাট ইজ আ হসপিটাল অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সেট্রা। তো এগুলো সব হচ্ছে তার টার্গেট সাইবার টেররিজম। এবার সাইবার টেররিজম তারা কি কি মেথড ব্যবহার করে অ্যাটাকটা করে, অ্যাকচুয়ালি কি মেথড তারা ব্যবহার করে বা ইউজ করে। নাম্বার 1, প্রথম যে মেথডটা তারা ইউজ করে, সেটা কিন্তু তারা কিন্তু ডিফারেন্ট টাইপের অ্যাটাক
তৈরি করে, অ্যাটাক করে। প্রথম অ্যাটাকটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটেড ড্যানিয়েল অফ সার্ভিসেস, দ্যাট ইজ আ ডিডস অ্যাটাক। তারা তোমার ডিডস অ্যাটাক করে, আমরা ডিডস অ্যাটাক আমরা জানবো, ডস অ্যাটাক, ডিডস অ্যাটাক আমরা পড়বো। মানে এই ধরনের অ্যাটাকটা করলে কি হয় না, কোনো সার্ভিসেস বা ওয়েবসাইটগুলোকে ক্র্যাশ করে দেওয়া যায় ডিডস অ্যাটাক করে। ওকে, দ্যাট ইজ আ ডিস্ট্রিবিউটেড ড্যানিয়েল অফ সার্ভিসেস। তখন কোনো সার্ভিসেস কিন্তু আর সঠিকভাবে রান করবে না। সেকেন্ড হচ্ছে ম্যালওয়্যার অ্যান্ড র্যানসমওয়্যার। ম্যালওয়্যার অ্যান্ড র্যানসমওয়্যার ডিফারেন্ট টাইপের অ্যাটাকের নাম। তো এই ম্যালওয়্যার বা র্যানসমওয়্যার দিয়ে কিন্তু কোনো একটা পার্টিকুলার সিস্টেমকে কিন্তু লক করে রাখা যায়। আর এখন সিস্টেমকে লক করে দিয়ে তোমার কাছে হয়তো টাকা ডিমান্ড করছে, যে এত টাকা লাগবে না, আমি লকটা আনলক করবো না। মানে আনটিল ডিমান্ডস আর মিট, যতক্ষণ না ডিমান্ডটা মিট হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার কিন্তু সেই সিস্টেমটা কিন্তু লক হয়ে থাকবে। আবার পার্টিকুলার কোনো কন্ট্রোল সিস্টেমে তারা হ্যাক করে, দ্যাট ইজ আ হ্যাকিং ইনটু কন্ট্রোল সিস্টেম। ইনটু কন্ট্রোল সিস্টেম, যে কোনো অর্গানাইজেশনের একটা করে কন্ট্রোল সিস্টেম থাকে, যে কোনো ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার একটা কন্ট্রোল সিস্টেম থাকে। এবার সেই কন্ট্রোল সিস্টেমটা হতে পারে আমার কোনো পাওয়ার প্ল্যান্টের কোনো কন্ট্রোল সিস্টেম। তো কন্ট্রোল সিস্টেম যদি তোমার হ্যাক করে দেয়, তো তাহলেই তো হয়ে গেল সবকিছুই। সেখান থেকে তোমার সেগুলো সবকিছু তোমার পেয়ে যাবে। কোনো ধরনের এয়ারপোর্টের ধরনের কন্ট্রোল সিস্টেম থাকে, তো এয়ারপোর্টের কন্ট্রোল সিস্টেমকে তারা হ্যাক করে। বা ধরো না কোনো ট্রাফিক লাইটে কোনো কন্ট্রোল সিস্টেমকে তারা হ্যাক করছে, আমার সিটির সমস্ত লাইটগুলো অফ হয়ে গেল। আর এছাড়াও কিন্তু তারা কিছু তারা মেথড ব্যবহার করে, সেটা হচ্ছে যে তারা কিন্তু মানে কিছু ফিয়ার মেসেজ তারা স্প্রেড করে। সেটা তোমার হয়তো কোনো মাস ইমেলের থ্রু দিয়ে, SMS এর থ্রু দিয়ে, সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে, দ্যাট ইজ আ স্প্রেডিং ফিয়ার। স্প্রেডিং ফিয়ার ভায়া ইমেল, মেসেজেস, সোশ্যাল মিডিয়া এক্সেট্রা। তাহলে এগুলো, এই মেথডগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমার ইউজ করছে, এগুলো কিন্তু তোমার সাইবার টেররিজম এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইউজ করছে। ওকে, যেমন আমি কিছু রিয়েল লাইফ এক্সাম্পল বলবো এই সাইবার টেররিজমের, যেগুলো অলরেডি হ্যাপেন হয়েছে, যেগুলো অলরেডি হয়ে গেছে। তো আমি তোমাকে কিছু রিয়েল লাইফ কিছু এক্সাম্পল বলবো সাইবার টেররিজমের ক্ষেত্রে, বেশ কয়েকটা বলবো, দু তিনটে। তো প্রথমটা হচ্ছে ইউক্রেনে। আমরা নামটা সবাই শুনেছি, তাই না? ইউক্রেন, সেখানে কিন্তু পাওয়ার গ্রিড অ্যাটাক হয়েছিল। ইউক্রেনে তোমার পাওয়ার গ্রিড অ্যাটাক হয়েছিল 2015-এ। 2015 এটা রিয়েল লাইফ এক্সাম্পল। মানে ইউক্রেনের যে ইলেকট্রিক্যাল যে গ্রিডটা ছিল না, তাকে কিন্তু পুরোপুরি মানে তার কিছু পার্টকে ডাউন করে দিয়েছে। ওকে, সেকেন্ড তোমার যে এক্সাম্পলটা দেবো সেটা হচ্ছে ইস্টোনিয়া সাইবার অ্যাটাক 2007। 2007। ওকে, স্টাক্সনেট ওয়ার্ম 2010। জাস্ট নামগুলোকে জেনে রাখো অ্যাজ আ রিয়েল লাইফ এক্সাম্পল। 2010। আর এটা তোমার র্যানসমওয়্যার অ্যাটাক হয়েছিল 2017, যেখানে কিনা হসপিটাল, ট্রান্সপোর্ট, ডিফারেন্ট কোম্পানি তারা কিন্তু পুরো ডিস্টার্ব করে দিয়েছিল। মানে 150টা কান্ট্রি জুড়ে কিন্তু এই ধরনের অ্যাটাকটা, র্যানসমওয়্যার অ্যাটাকটা হয়েছিল 2017-এ। তার নামটা হচ্ছে ওয়ানাক্রাই র্যানসমওয়্যার। 2017। তো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ সাইবার টেররিজম। ওকে, তুমি ভাবো, তুমি ইমাজিন করো একটা সিটি যেখানে ট্রাফিক লাইটটা হয়তো সাডেনলি শো করছে গ্রিন অল ডিরেকশন, তাহলে কি হবে? আমার সমস্ত জায়গাতে অ্যাক্সিডেন্ট হবে। তুমি ভাবো হঠাৎ করে হয়তো হসপিটালস, সে হয়তো পেশেন্টের ডেটাগুলোকে আর অ্যাক্সেস করতে পারছে না, তাহলে ইমার্জেন্সি যে ট্রিটমেন্টগুলো ডিলে হবে।
তুমি ভাবো পাওয়ার গ্রিড হয়তো শাটডাউন হয়ে গেছে 3 দিন ধরে, তাহলে কি হবে? প্যানিক তৈরি হবে, লুট হবে, একটা ভয়ের সৃষ্টি হবে, ফিয়ার তৈরি হবে। তো ল্যাটারার কিন্তু এখানে ডিড নট ইউজ দ্য এক্সপ্লোসিভ, তারা কিন্তু কোনো বোম বা কোনো বন্দুক তারা ইউজ করে না, দিয়ে ইউজড ল্যাপটপ অ্যান্ড দেয়ার ম্যালিসিয়াস কোড। দ্যাট ইজ সাইবার টেররিজম। No, that is cyber terrorism. That is a creating real world harm through digital means. That is called cyber terrorism. ওকে, বুঝতে পারলাম সবাই সাইবার টেররিজমের কনসেপ্ট? সবাই বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? কি গো, ইয়েস অর নো? সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো ইন্টারেস্টিং লাগছে? সাইবার সিকিউরিটি ইন্টারেস্টিং লাগছে? হ্যাঁ স্যার। খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, মানে সবার জানা দরকার এই সাবজেক্টটা। হ্যাঁ, সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস সবার মধ্যে থাকা দরকার। ওকে, এই সাবজেক্টটা সিলেবাসে থাক বা না থাক, এটা কিন্তু অ্যাওয়ারনেস বিশেষ করে আমরা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি তাদের তো জানা দরকারই। তার সঙ্গে সঙ্গে কিন্তু সবারই কিন্তু সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস জানা দরকার, মানে অ্যাওয়ারনেসটা কিন্তু আবার সবাইকে থাকতে হবে। নেক্সট হচ্ছে সাইবার সিকিউরিটি অফ ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। সাইবার সিকিউরিটি অফ ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বলতে কি বোঝায় সেটাকে আমরা একটু জানার চেষ্টা করি। ফার্স্ট আমরা জানবো যে হোয়াট ইজ ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, তার কিছু এক্সাম্পল জানবো। তারপরে জানবো যে কেন সাইবার সিকিউরিটিটা ইম্পর্টেন্ট আমার ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের জন্য। ওকে, আর এই ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমার কিছু কমন কিছু থ্রেটের আমরা নাম জানবো। আর তার সঙ্গে হয়তো আমি কিছু রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দেবো, যেখানে আবার কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেবো যেখানে ডিফারেন্ট টাইপের অ্যাটাক হয়েছিল। আমি আগে যেগুলো বলেছি আমি সেগুলোকে হয়তো এখানে মেনশন করবো, যেমন ইউক্রেন পাওয়ার গ্রিড 2015 বা 16 হয়েছিল। তো তারা কিন্তু ওই ইলেকট্রিসিটি গুলোকে পুরোপুরি ডিসরাপ্ট করে দিয়েছিল। ওকে, সিঙ্গাপুরে একটা হেলথ কেয়ারে একটা ডেটা ব্রিচ হয়েছিল 2018-এ, মানে 1.5 মিলিয়ন পেশেন্ট রেকর্ড কিন্তু চুরি হয়ে গেছিল, মানে ইনক্লুডিং প্রাইম মিনিস্টারের কিন্তু রেকর্ডটাও কিন্তু চুরি হয়ে গেছিল। সেই সেই হেলথ কেয়ার সিস্টেমে ধরে নাও সিঙ্গাপুরে হয়তো প্রাইম মিনিস্টার হয়তো কোনো সময় গিয়ে হয়তো কোনো একটা হেলথ চেক আপ করেছে, তার কিন্তু ডেটা কিন্তু ব্রিচেস হয়ে গেছে। ডেটা ব্রিচ বলা হয় এটাকে অ্যাকচুয়ালি। এরকম কিন্তু ডিফারেন্ট টাইপের রিয়েল লাইফ এক্সাম্পল আমি তোমাকে দেবো। আমি তারপরে তোমাকে লাস্টে বলবো যে হাউ টু প্রোটেক্ট ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, কি করে আমরা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার গুলোকে আমরা প্রোটেক্ট করতে পারি। ঠিক আছে, ওকে চলো। খুব ইন্টারেস্টিং টপিক একটা, যে সাইবার সিকিউরিটি অফ ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। প্রথমেই যে কনসেপ্টটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে হোয়াট ইজ ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। আমি একটু আগে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সম্বন্ধে ওটা সাইবার টেররিজম বলতে বলতে কিছুটা বলেছি, তাই না? ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এটা একটু আমরা জানার চেষ্টা করব যে হোয়াট ইজ ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেটা রেফার করে অ্যাকচুয়ালি, যে রেফার করে কোনো সিস্টেমকে, ইট অ্যাকচুয়ালি refers to some systems and asset, ডিফারেন্ট টাইপের অ্যাসেট হতে পারে অ্যান্ড অ্যাসেটস, যেটা যে অ্যাসেট বা যে সিস্টেম আমার এসেন্সিয়াল ফর দ্য ফাংশনিং অফ আ সোসাইটি অ্যান্ড ইকোনমি। আমাদের সোসাইটি বা ইকোনমিতে কাজ করার জন্য কিছু সিস্টেম আছে বা কিছু অ্যাসেট আছে। ওকে, দ্যাট ইজ আ ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। তাহলে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার রেফার্স টু দ্য সিস্টেম অ্যান্ড অ্যাসেটস দ্যাট আর এসেন্সিয়াল টু that are essential to বা essential to না বলে বলবো essential for the functioning of a society and economy যদি এই ধরনের সিস্টেমগুলো যদি তোমার ড্যামেজ বা ডিসরাপ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমার সিরিয়াস কোনো ন্যাশনাল সিকিউরিটি বা সিরিয়াস কোনো ইকোনমিক বা পাবলিক হেলথের একটা বড় প্রবলেম হয়ে যাবে। ওকে, এবার আমি ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে কিছু এক্সাম্পল দেব যে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার কি কি আছে। এক্সাম্পল অফ ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, examples.
না, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমার যেগুলো পড়ে, যেমন ধরে নাও এনার্জি। এনার্জি একটা বড় একটা সেক্টর, তাই না? এনার্জি একটা বড় সেক্টর, যার মধ্যে পড়ছে আমার ডিফারেন্ট পাওয়ার প্ল্যান্টস। ডিফারেন্ট পাওয়ার প্ল্যান্টস, যার মধ্যে আমার পড়ছে ইলেকট্রিসিটি গ্রিড। ইলেকট্রিসিটি গ্রিড, যার মধ্যে আমার পড়ছে অয়েল অ্যান্ড গ্যাস পাইপলাইন। গ্যাস পাইপলাইন, আর কয়েকদিন পরে হয়তো গ্যাস আমাদের বাড়িতে পাইপলাইনের থ্রু দিয়ে আসবে। যেমন অয়েলটা তো এখন ধরে নাও আসে, ওকে, অয়েলে কিন্তু তোমার পাইপলাইনিং আছে আইওসিএল এর, ওকে। এনার্জি, একটা এক্সাম্পল ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে। সেকেন্ড হচ্ছে ওয়াটার। ওয়াটার, ওয়াটারে তোমার ডিফারেন্ট সাপ্লাই সিস্টেম আছে। আমাদের মিউনিসিপ্যালিটি থেকে তোমার ওয়াটার সাপ্লাই সিস্টেমের থ্রু দিয়ে তোমাদের বাড়িতে ওয়াটার আসে, বা বাড়ির পাশে হয়তো ওয়াটার আসে, বা কোনো ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টস। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টস, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টসে তোমরা ওয়াটার গুলো ভালো করে বিশুদ্ধ হয়ে তারপরেই তো সবার কাছে যায়। ট্রিটমেন্ট প্ল্যান্টস, বা ধরো হয়তো বিসলারি বা আরো যে ওয়াটার যে সাপ্লাই সিস্টেম গুলো রয়েছে, তাদের কিন্তু একটা করে ট্রিটমেন্ট প্ল্যান্টস আছে। আর তার সঙ্গে তোমার হচ্ছে ড্যামস। আমরা ড্যামস এর নাম শুনেছি, তাই না? ড্যামস এর নাম শুনেছি তো সবাই। এটা কিন্তু ওয়াটারের মধ্যে পড়ছে। নাম্বার 3 ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের নাম হচ্ছে ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশনের মধ্যে অনেক কিছু পড়ে, যেমন রেলওয়ে, যেমন এয়ারপোর্ট, যেমন পোর্টস, যেখানে তোমার জাহাজগুলো যেখান থেকে ছাড়ে, তাই না? আর হচ্ছে ট্রাফিক কন্ট্রোল সিস্টেম। ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, দ্যাট ইজ ট্রান্সপোর্টেশন। নাম্বার 4 হচ্ছে আমার হেলথ কেয়ার সেক্টর। এটা কিন্তু একটা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। হেলথ কেয়ার, হেলথ কেয়ারের মধ্যে পড়ছে আমার হসপিটালস, আমার পড়ছে ইমার্জেন্সি কোনো সার্ভিসেস, ওকে। নেক্সট পড়ছে ফিনান্স। যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, আমি সেই নামগুলোই কিন্তু এখানে বলছি। ফিনান্সের মধ্যে আমাদের পড়ছে ব্যাংকিং সিস্টেম, আমার পড়ছে স্টক এক্সচেঞ্জ, যেটা কিন্তু আমরা জেনে এসেছি। এই ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের নামগুলো কিন্তু আমরা অনেকটা আমরা জেনেছি আগে। নাম্বার 6 হচ্ছে কমিউনিকেশন। খুব ইম্পর্টেন্ট কমিউনিকেশন, এটা কিন্তু একটা বড় ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। যেমন ইন্টারনেট, বা ইন্টারনেটের যে ব্যাকবোন অ্যাকচুয়ালি ইন্টারনেট, বা টেলিকম নেটওয়ার্ক। টেলিকম নেটওয়ার্ক লাইক 2G 3G 4G ওয়াইফাই, ওকে। তারপর তোমার ধরে নাও হয়তো ব্রডব্যান্ড বা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক, সবই কিন্তু আন্ডার দ্য টেলিকম নেটওয়ার্ক। আর ফাইনালি আরেকটা যে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, দ্যাট ইজ আ গভর্নমেন্ট অ্যান্ড ডিফেন্স। গভর্নমেন্ট বা তার ডিফেন্স সিস্টেম, মানে পুলিশ নেটওয়ার্ক। পুলিশ নেটওয়ার্ক, কোনো মিলিটারি কোনো কন্ট্রোল সিস্টেম, মিলিটারি কোনো কন্ট্রোল সিস্টেম, এগুলো সবই কিন্তু হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। ক্রিটিক্যাল এক্সাম্পল অফ দ্য ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। এবার তোমরাই বলতে পারবে যে তাহলে কেন সাইবার সিকিউরিটি আমার ইম্পর্টেন্ট এই সমস্ত ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার গুলোর জন্য। তো এগুলোকে তোমার মানে প্রোটেক্ট করে রাখার জন্য, যাতে করে কোনোভাবে কোনো হ্যাক না হয়, তার জন্যই তো আমার সাইবার সিকিউরিটি দরকার এখানে। তাহলে হোয়াই ইজ সাইবার সিকিউরিটি ইজ ইম্পর্টেন্ট ফর ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, তো আমরা কিন্তু কিছু না জেনেও কিন্তু আমরা এই পয়েন্ট আমরা লিখতে পারবো যে কেন সাইবার সিকিউরিটি ইম্পর্টেন্ট আমাদের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়েছি, তো সেখান থেকে কিন্তু কিছুটা হয়তো আমরা লিখতে পারবো, তাই না? তাহলে এই যে তোমার যে সাইবার সিকিউরিটি বা আমার যে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেটা, কারণ এই ধরনের দেখো ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বা এই ধরনের সাইবার সিকিউরিটি সিস্টেম কিন্তু ডে বাই ডে কিন্তু অনেকটা ইনক্রিজ করছে। আর আমরা এই সাইবার সিকিউরিটি সিস্টেম বলো বা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বলো, এগুলো কিন্তু সবই কিন্তু বেশিরভাগটাই আমরা কন্ট্রোল করি কোনো কম্পিউটার বা আমার ধরুন কম্পিউটার বা তার যারা যারা কিনা কানেক্টেড টু দ্য ইন্টারনেট, তার থ্রু দিয়ে।
আর এখানে কিন্তু ডিফারেন্ট টাইপের প্রোটোকল ইউজ করা হয়, যেটা আইওটিতে একটা প্রোটোকল যার নাম হচ্ছে স্ক্যাডা। সুপারভাইজারি কন্ট্রোলের জন্য বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলের জন্য কিন্তু স্ক্যাডা প্রোটোকল ইউজ করা হয়। তোমাদের হয়তো আইটি তোমরা এখনো করোনি। বা আইসিএস, এটা কিন্তু মেনলি ডেটা অ্যাকুইজিশন, সুপারভাইজারি কন্ট্রোল বা ইন্ডাস্ট্রিয়াল কোনো কন্ট্রোল সিস্টেমে কিন্তু এটা ব্যবহার করা হয়, স্ক্যাডা। ওকে, স্ক্যাডা। তো তো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার মানে খুব ভালনারেবল টু হ্যাকিং, ম্যালওয়্যার, র্যানসমওয়্যার বা সাইবার টেররিজমের জন্য। যত বেশি ইনক্রিজিংলি যত আমার কম্পিউটার বাড়ছে, তত কানেক্টেড তারা কিন্তু তোমার কানেক্ট হচ্ছে ইন্টারনেটের সাথে। ওকে, তো তার জন্য কিন্তু আমার তারা কিন্তু ভালনারেবল টু হ্যাকিং বা ম্যালওয়্যার বা র্যানসমওয়্যার বা সাইবার টেররিজম। তাহলে তাহলে এই সাইবার টেররিজম বা হ্যাকিং বা র্যানসমওয়্যার বা ম্যালওয়্যার যাতে করে আমরা প্রিভেন্ট করতে পারি, তো তার জন্য আমাদের সাইবার সিকিউরিটি ইম্পর্টেন্ট। আমাদের সাইবার ক্রিটিক্যাল কোনো ইনফ্রাস্ট্রাকচার, আমার যদি কোনো সাইবার অ্যাটাক হয়, তাহলে সে কিনা আমাকে তোমার ধরো ব্ল্যাক আউট করে দিতে পারে, মানে পাওয়ার গ্রিড অ্যাটাক হতে পারে, বা ওয়াটার কন্টামিনেশন অ্যাটাক হতে পারে, যে ওয়াটার প্ল্যান্টটাকেই হ্যাক করে নিল, বা ট্রান্সপোর্টেশনে তোমার একটা চাওয়াজ তৈরি করে দিল। একটা যেমন ধরো তোমার ট্রাফিক যে কন্ট্রোলটা পুরোপুরি হ্যাক হয়ে গেল, আমার মেডিকেল ডিসরাপশন হয়ে গেল, আমার হসপিটাল সিস্টেমটা পুরোপুরি ক্র্যাশ করে গেল। তাহলে সাইবার সিকিউরিটি যদি মেজার্স না নাও তোমার ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে, তাহলে কিন্তু তোমার এই ধরনের কিন্তু সাইবার অ্যাটাক কিন্তু আসতে পারে। তো তার জন্য আমরা ক্রিটিক্যাল কোনো ইনফ্রাস্ট্রাকচারে আমরা সাইবার সিকিউরিটি আমাদের কাছে তার জন্য ইম্পর্টেন্ট। ওকে, বুঝতে পারলাম যে কেন সাইবার সিকিউরিটি ইম্পর্টেন্ট আমাদের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের জন্য। সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। হুম। এবার আমরা এরপরে তোমার, আমি কিন্তু এই টপিকের মধ্যেই আছি, আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে কমন থ্রেট টু ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের কাছে আমার কমন কি কি থ্রেট আছে টু ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। কমন থ্রেট টু ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, যেমন যে থ্রেটগুলো অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে মানে আসে বা অ্যাটাক হয় যেগুলোর দ্বারা, যেমন হয়তো ম্যালওয়্যার অ্যান্ড র্যানসমওয়্যার। তো আমি তোমাকে ম্যালওয়্যার বা র্যানসমওয়্যার সম্বন্ধে আমরা আগেও বলেছি যে আমার একটা এই পুরোপুরি কোনো সিস্টেমকে ও মানে ডাউন করে দেয় বা লক ডাউন করে দেয়, মানে লক করে দেয় অ্যাকচুয়ালি, যতক্ষণ না পেমেন্টটা তো পাচ্ছে সে। তোমাকে একটা পেমেন্টের ডিমান্ড করলো যে এত টাকা না হলে আমি ওটাকে আনলক করবো না। দ্যাট ইজ আ ম্যালওয়্যার, বা এটা কিন্তু ম্যালওয়্যার বা র্যানসমওয়্যারের থ্রু দিয়ে কিন্তু এটা হয়। সেকেন্ড হচ্ছে তোমার ডিডস অ্যাটাক, আমরা একটু কি পড়ছিলাম, ডিডস অ্যাটাকটা কিন্তু অ্যাকচুয়ালি মানে নেটওয়ার্কটা কিন্তু একটা ফ্ল্যাট করে দেয়, মানে মানে একটা এত ট্রাফিক দিয়ে মানে নেটওয়ার্কটাকে তোমার মানে একটা বন্যা নিয়ে মানে একটা মানে কি বলবো মানে বন্যা চলে আসে নেটওয়ার্কে, এত ট্রাফিক মানে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। দ্যাট ইজ আ ফ্লাডিং নেটওয়ার্ক। তাতে করে কিন্তু আমার অনেক সার্ভিস কিন্তু ক্র্যাশ করতে পারে। ওকে, ডিডস অ্যাটাক কিন্তু এইভাবে হয় অ্যাকচুয়ালি, পরে আমরা এগুলোকে এক্সপ্লেন করবো। নাম্বার 3 হচ্ছে ফিশিং। ফিশিং তো ফিশিং মানে হচ্ছে কোন একটা এমপ্লয়িকে ধরো ট্রিক করে নিচ্ছে তার একটা ক্রেডেনশিয়াল দিয়ে, দ্যাট ইজ এ ফিশিং। বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এই প্রত্যেকটা অ্যাটাক সম্বন্ধে আমরা কিন্তু ডিটেলস আমরা পড়বো। আমরা কিন্তু এখনো অ্যাটাকের কনসেপ্ট আমরা জানি সেভাবে, জাস্ট নামগুলোকে জানছি, তার দু একটা কাজ হয়তো আমরা জানবার চেষ্টা করছি। নাম্বার 4 হচ্ছে আমার ইনসাইডার থ্রেট। ইনসাইডার থ্রেট দ্যাট ইজ আ ঘর শত্রু বিভীষণ। আমারই কোনো এমপ্লয়ি বা আমার ইনফ্রাস্ট্রাকচারের কোনো এমপ্লয়ি হয়তো ডিস্টার্ব করছে আমার সিস্টেমটাকে। ওকে, আর এই চারটি এখন তো ধরে রাখো যে কমন থ্রেড টু ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। এই চারটে থ্রেডের কথা আমরা জানবো, খুব পপুলার চারটে থ্রেড: ম্যালওয়্যার, র্যানসমওয়্যার, ডিডস অ্যাটাক, ফিশিং বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, আর তার সঙ্গে হচ্ছে ইনসাইডার থ্রেড। ওকে, তো এবার আমি তোমাকে কিছু রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দেব যে থ্রেড টু দ্য ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। কিছু রিয়েল লাইফ কিছু এক্সাম্পল আমি এবার নামগুলো বলবো, যেটা আমি আগেও বলেছিলাম, কিছু রিয়েল লাইফ কিছু এক্সাম্পল বলে আমরা টপিকটা আমরা শেষ করবো। রিয়েল লাইফ কিছু এক্সাম্পল, যেমন তোমাকে কয়েকটা অ্যাটাকের কথা আমি প্রথমে শুরু করতেই বলেছিলাম। যেমন ফার্স্ট হচ্ছে যে প্রথম যে অ্যাটাকটা হয়েছিল, দ্যাট ইজ আ কলোনিয়াল পাইপলাইন অ্যাটাক। পাইপলাইন অ্যাটাক এটা হয়েছিল ইউএসএ তে 2021-এ।
ইউএসএ 2021, মানে আমার ইউএসএ তোমার যেটা লার্জেস্ট যেটা ফুয়েল পাইপলাইন না, সেটাকে পুরোপুরি শাটডাউন করে দিয়েছিল। তো তখন কি হবে? তাহলে তোমার ফুয়েল পাইপলাইনটাকে যদি তোমার শাটডাউন করে দেয়, তাহলে তোমার ফুয়েলের একটা শর্টেজ তৈরি হবে, তাই না? অনেক বড় সমস্যা এটা একটা। নাম্বার আমি 2 যেটা আমি আগেও বলেছিলাম, ইউক্রেনে তোমার পাওয়ার গ্রিড, ইউক্রেন পাওয়ার গ্রিড 2015, ইলেকট্রিসিটি তোমার সার্ভিসটাকে পুরোপুরি ডিস্টার্ব করে দিয়েছিল হ্যাকাররা। ওকে, তো এরকম সব কিন্তু এক্সাম্পল হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের উপরে কিছু অ্যাটাক অ্যাকচুয়ালি। আর থার্ড যেটা আমাদের সিঙ্গাপুর হেলথ কেয়ার ডেটা ব্রিচ, হেলথ কেয়ার ডেটা ব্রিচ 2018 হয়েছে। সেখানে আমি একটু বলছিলাম, প্রথমে শুরু করার সময় বলছিলাম যে 1.5 মিলিয়ন পেশেন্ট রেকর্ডের ডেটাকে, রেকর্ডগুলো কিন্তু স্টোলেন হয়ে গেছে, মানে ইনক্লুডিং প্রাইম মিনিস্টার। ওকে, এটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল অফ থ্রেট টু দ্য ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। এবার যেটা জানবো সেটা হচ্ছে হাউ টু প্রোটেক্ট critical infrastructure, how to protect critical infrastructure। তার মানে বুঝতে পারছো এখন সাইবার সিকিউরিটি ডোমেনটা এখন সমস্ত জায়গাতে কাজে লাগে। আমাকে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যদি আমাকে প্রোটেক্ট করতে হয়, তোমার সেখানে তো সাইবার সিকিউরিটি লাগবে। তার মানে সাইবার সিকিউরিটি আজকে এত ডিমান্ড কেন? এই কারণে কিন্তু এত ডিমান্ড আজকে। আজকে প্রত্যেকটা সেক্টরে কিন্তু তোমার সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছে, যারা কিনা সেই সিজনে কিন্তু তারা প্রোটেক্ট করে রাখছে, যাতে করে কোনো ডেটা ব্রিচেস না হয়, যাতে করে কোনো অ্যাটাক না হয়, যাতে কোনো র্যানসমওয়্যার না হয়, বা আহ, কোনো হ্যাকার যাতে হ্যাক করতে না পারে। ওকে, তো তার জন্য কিন্তু আমাকে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার গুলোকে আমাকে সবসময় প্রোটেক্ট করে রাখতে হবে বাই দ্য সাইবার সিকিউরিটি প্রফেশনাল। বা তার জন্য কিন্তু তোমার প্রচুর সাইবার সিকিউরিটি প্রফেশনালের দরকার, কিন্তু এত কিন্তু আমাদের সাপ্লাই নেই আমাদের এখানে। ওকে, এবার কি করে আমরা প্রোটেক্ট করবো আমাদের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার গুলোকে? তো প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে নেটওয়ার্ক সেগমেন্টেশন। যে কাজটা করে আমরা কিছুটা হলেও আমরা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে আমরা প্রোটেক্ট করে রাখতে পারবো, সেটা হচ্ছে নেটওয়ার্ক সেগমেন্টেশন। এরকম কিরকম আবার ব্যাপারটা? না, ধরে নাও আমার প্রত্যেকটা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের একটা অপারেশনাল একটা নেটওয়ার্ক থাকে। মেন অপারেশনটা আমার যে নেটওয়ার্কের উপরে হয়, দ্যাট ইজ আ অপারেশনাল নেটওয়ার্ক। তো সেই অপারেশনাল নেটওয়ার্কটাকে আমরা পাবলিক ইন্টারনেট থেকে একটু সেপারেট যদি করে দিই, তাহলে সেটাকে খুব সহজে কিন্তু কেউ অ্যাক্সেস করতে পারবে না, সেখানে কিন্তু অ্যাটাকটা কিন্তু কম হবে। অতএব কিপ অপারেশনাল নেটওয়ার্ক সেপারেট ফ্রম দ্য পাবলিক ইন্টারনেট, দ্যাট ইজ আ নেটওয়ার্ক সেগমেন্টেশন। মানে আমরা নেটওয়ার্কটাকে কিছু ভাগে আমরা ডিভাইড করে দিচ্ছি, আমার ক্রিটিক্যাল পার্টটাকে বা আমার অপারেশনাল পার্টটাকে হয়তো আমি সেপারেট করে দিলাম, দ্যাট ইজ আ নেটওয়ার্ক সেগমেন্টেশন। নাম্বার 2 হচ্ছে স্ট্রং অথেন্টিকেশন, স্ট্রং অথেন্টিকেশন অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল। এটাকে আমাকে আরো স্ট্রং করতে হবে, অথেন্টিকেশনটাকে আরো স্ট্রং করতে হবে, আর অ্যাক্সেস কন্ট্রোলটাও কিন্তু আরো স্ট্রং করতে হবে। মানে আমাকে লিমিট করতে হবে যে কে কে আমার ওই কন্ট্রোল সিস্টেমটাকে অ্যাক্সেস করবে, তার একটা লিমিটেশন আমাকে নিয়ে আসতে হবে। প্রপার লোকজন দেখে দেখে মানে বাছাই করে আমাকে তাকে অ্যাক্সেস কন্ট্রোল, আমাকে অ্যাক্সেসটা তাকে দিতে হবে। আর তার সঙ্গে কিন্তু স্ট্রং অথেন্টিকেশন থাকবে, আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড, আমাদের কিছু কিছু মানে স্ক্যানিং, সমস্ত কিছু দরকার কিন্তু অথেন্টিকেশনের জন্য। তাহলে কিছুটা হলো আমরা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে আমরা প্রোটেক্ট করে রাখতে পারবো। নাম্বার 3 হচ্ছে রেগুলার প্যাচ আপডেট। সিকিউরিটি প্যাচ বলা হয়, ডিফারেন্ট টাইপের সিকিউরিটি প্যাচেস আছে। তো সেই সিকিউরিটি প্যাচেস গুলোকে যদি আমরা আপডেট রাখতে পারি রেগুলার বেসিসে, তাহলে কিন্তু কিছুটা হলেও আমাদের এই হ্যাক হওয়া বা হ্যাক করা, মানে হ্যাকিং হওয়াটা কিন্তু কিছুটা বন্ধ হবে। মানে এই রেগুলার সিকিউরিটি প্যাচ আপডেট করে কি হয় না, আমরা নতুন নতুন কিছু ভালনারেবিলিটি গুলোকে আমরা জানতে পারি, আমরা তাকে আমরা ফিক্স করতে পারি বা জানতে পারি যে আজকে হয়তো তোমার যে টাইপের হয়তো র্যানসমওয়্যার হয়তো তৈরি হয়েছে, কাল কিন্তু হয়তো আর একটা কোনো কোড হয়তো তৈরি হয়ে গেছে, একটা কোনো ওয়ার্ম তৈরি হয়ে গেছে, এটা কোনো র্যানসমওয়্যার তৈরি হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো
তো যদি আমি রেগুলার যদি আমি আপডেট করি সিকিউরিটি প্যাচ গুলোকে, তাহলে কিন্তু সেই সমস্ত নতুন নতুন কিছু ভালনারেবিলিটি গুলোকে কিন্তু আমরা জানতে পারি বা ফিক্স করতে পারি। নাম্বার 4 হচ্ছে ব্যাকআপ অ্যান্ড ডিজাস্টার রিকভারি। ব্যাকআপ অ্যান্ড ডিজাস্টার রিকভারি, যাতে করে আমি খুব কুইকলি আমি রিস্টোর করতে পারি আমার সার্ভিসটাকে। আমার যদি ব্যাকআপ থাকে মাল্টিপল প্লেসে আমার সিস্টেমে, তাহলে কোনো কারণে যদি হ্যাক হয়ে যায় আমার সিস্টেম, আমি কিন্তু আদার কোনো সার্ভার থেকে হয়তো আমি সেটাকে কিন্তু আবার রিস্টোর করে ফেলতে পারবো সার্ভিসটাকে, যেমন যেমন ধরুন ব্যাংকিং এ হয়। ওকে, দ্যাট ইজ আ ব্যাকআপ অ্যান্ড ডিজাস্টার রিকভারি। নাম্বার 5 হচ্ছে কন্টিনিউয়াস মনিটরিং। কন্টিনিউয়াস মনিটরিং, আমাকে আনইউজুয়াল যে অ্যাক্টিভিটি গুলো কিন্তু আমাকে সবসময় ডিটেকশন করতে হবে আর্লি। তো সেটা আমরা তখনই করতে পারবো যদি আমরা কন্টিনিউয়াস যদি আমরা মনিটরিং করি, আমাদের কন্ট্রোল সিস্টেমটাকে যদি আমি কন্টিনিউয়াস যদি মনিটরিং করতে পারি, তাহলে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারবো আনইউজুয়াল কোনো অ্যাক্টিভিটি আর্লি স্টেজে। ওকে, আর নাম্বার লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইনসিডেন্ট রেসপন্স টিম বা প্ল্যান। ইনসিডেন্ট রেসপন্স প্ল্যানস, যদি ইমার্জেন্সি হয় তাহলে আমার কিন্তু একটা রেসপন্স টিম থাকবে, একটা রেসপন্স প্ল্যান থাকবে, যে ইমার্জেন্সি হলে তখন কি অ্যাকশন নেওয়া যেতে পারে। হঠাৎ করে ধরুন পাওয়ার গ্রিডটা বন্ধ হয়ে গেল, তো তখন আমার ইনসিডেন্স রেসপন্স টিম তখন কি করবে, তার প্ল্যানটা কি, সব কিন্তু আমাকে রেডি করে রাখতে হবে। তো ক্লিয়ার স্টেপস ফর ইমার্জেন্সি। ইমার্জেন্সি হলে আমরা কি করবো যে কোনো সেক্টরে, আর ইভেন এটা থাকেও যে কোনো সেক্টরে কিন্তু ইনসিডেন্ট রেসপন্স টিম কিন্তু সবসময় অ্যাভেলেবেল। আমাদের স্টেট গভর্নমেন্টের যে কোনো গভর্নমেন্টে কিন্তু একটা ইনসিডেন্ট রেসপন্স টিম কিন্তু আছে, বা প্ল্যানও কিন্তু তোমার রেডি করা আছে। এবার কতটা ইফেক্টিভ বা কতটা ইফেক্টিভ নয় সেটা তো পরের কথা। ওকে, তাহলে আমরা কিভাবে প্রোটেক্ট করবো আমাদের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে, সেটাও কিন্তু আমরা এখানে লাস্ট আমরা দেখলাম। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল টপিক যেটা আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে যে সাইবার সিকিউরিটি অফ ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। আমরা বুঝতে পেরেছি সবাই এই পয়েন্টটা? এই পয়েন্ট আমরা সবাই বুঝতে পেরেছি? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এই পর্যন্ত আমাদের ঠিক আছে? এই পর্যন্ত আমাদের ঠিক আছে? হ্যাঁ স্যার। আর আমরা আরেকটা লাস্ট কনসেপ্ট আজকে আমরা বলবো, তোমাদের ইউনিট 1টা তাহলে আমাদের শেষ হয়ে যাবে। ইউনিট 1টা আমাদের শেষ হয়ে যাবে। এটা হচ্ছে সাইবার সিকিউরিটি ইন অর্গানাইজেশনাল ইমপ্লিকেশন। সাইবার সিকিউরিটি ইন অর্গানাইজেশনাল ইমপ্লিকেশন, সেটা সম্বন্ধে আমরা একটু জাস্ট ব্রিফলি একটু জানার চেষ্টা করব, যে একটু ইমপ্লিকেশনটা আমরা একটু জানার চেষ্টা করবো, যে অর্গানাইজেশনাল ইমপ্লিকেশন অফ সাইবার সিকিউরিটি। এটা কিন্তু টপিকটা হচ্ছে অর্গানাইজেশনাল ইমপ্লিকেশন অফ সাইবার সিকিউরিটি। তো সেটা বলতে কি বোঝায় সেটাকে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। ওকে, চল নেক্সট টপিক হচ্ছে আমাদের অর্গানাইজেশনাল ইমপ্লিকেশন অফ সাইবার সিকিউরিটি। এটা কিন্তু একটু বোঝার জিনিস, একটু বুঝতে হবে টপিকটা। আমরা বুঝতে পারবো যদি আমরা চেষ্টা করি, আমরা বুঝতে পারবো। তো ফার্স্ট বলি যে অর্গানাইজেশনাল ইমপ্লিকেশন অফ সাইবার সিকিউরিটি বলতে কি বোঝায়, কি রেফার করে অ্যাকচুয়ালি এটা। তো অর্গানাইজেশনাল ইমপ্লিকেশন অফ সাইবার সিকিউরিটি রেফার করে যে হাউ, কেমন করে সাইবার সিকিউরিটি থ্রেট বা সাইবার সিকিউরিটি ব্রিচেস এবং প্রোটেকশন মেজার্স, যে আমাদের যে প্রোটেকশন যে মেজার্স গুলো আছে, সাইবার সিকিউরিটি থ্রেট বা ব্রিচেস বা তার যে প্রোটেকশন যে মেজার্স গুলো আছে, তারা কিভাবে অ্যাফেক্ট করছে আমার অর্গানাইজেশনের অপারেশনকে, রেপুটেশনকে, ফিনান্সকে। ওকে, তার মানে এটা কিন্তু একটা কোনো আইটি কোনো প্রবলেম নয়, এটা হচ্ছে আমার একটা ইম্প্যাক্ট দ্য এন্টায়ার বিজনেস। দ্যাট ইজ কল্ড অর্গানাইজেশনাল ইমপ্লিকেশন অফ সাইবার সিকিউরিটি। আবার বলি,
অর্গানাইজেশনাল ইমপ্লিকেশন অফ সাইবার সিকিউরিটি যেটাকে রেফার করে সেটা হচ্ছে যে যে কেমন করে আমার সাইবার সিকিউরিটি থ্রেট বা ব্রিচেস এবং প্রোটেকশন গুলো মেজার্স করছে, যে আমার অর্গানাইজেশন অপারেশনের যে তার যে এফেক্ট তাকে যে মেজার করছে কিভাবে, তার একটা তাকে অ্যাকচুয়ালি রেফার করছে অর্গানাইজেশনাল ইমপ্লিকেশন। সেটা আমার affect an organizational operation, reputation, finance বা কোনো কমপ্লায়েন্স, তারপর তাকে কিন্তু তোমার ইম্প্যাক্ট করছে অ্যাকচুয়ালি। মানে আমার এন্টায়ার বিজনেসটাকে কিন্তু ইম্প্যাক্ট ফেলছে তার উপরে। কি ইম্প্যাক্ট ফেলছে? তো সেটাই হচ্ছে ইমপ্লিকেশন অফ সাইবার সিকিউরিটি। ওকে? তো আমি এখন ইমপ্লিকেশন গুলো এবার আমি বলার চেষ্টা করব যে কি, কি ইমপ্লিকেশন আছে। নাম্বার 1 হচ্ছে ফিনান্সিয়াল ইমপ্যাক্ট। প্রথম ইমপ্লিকেশনটা হচ্ছে ফিনান্সিয়াল ইমপ্যাক্ট। সেটা সম্বন্ধে একটু বলি। ফিনান্সিয়াল ইমপ্যাক্ট বলতে আমরা বুঝি, আমরা আবার একটু বলার চেষ্টা করি যে যদি তোমার ধরে নাও কোনো অ্যাটাক হয় ফিনান্স আমার যে ইনফ্রাস্ট্রাকচার, তাহলে তার ইম্প্যাক্ট কি কি হতে পারে? আমার ডেটা চুরি হয়ে যেতে পারে, ফিনান্সিয়াল ডেটা। আমার সেখানে ফ্রড হতে পারে, আমার সেখানে র্যানসমওয়্যার পেমেন্ট হতে পারে, আমার সেখানে ডেটা ব্রিচেস হতে পারে। অর্থাৎ ফিনান্সিয়াল ইম্প্যাক্টের মধ্যে প্রথমটা পড়ছে আমার যে লুজেস ফ্রম ব্রিচেস। আর এই লুজেস ফ্রম ব্রিচেস মানেই হচ্ছে আমার সেখানে ডেটা থেফট হতে পারে, আমার সেখানে হয়তো কোনো ফ্রড হতে পারে, আবার ধরুন সেখানে হয়তো আমার র্যানসমওয়্যার কোনো পেমেন্ট হতে পারে। পেমেন্ট মানে আননোন পার্সনকে পেমেন্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এটা হচ্ছে আমার প্রথম হচ্ছে ফিনান্সিয়াল ইম্প্যাক্টের প্রথম পয়েন্ট। সেকেন্ড হচ্ছে যে যদি আমার ধরুন এই ধরনের কোনো অ্যাটাক হয়, তাহলে ধরুন আমাকে তো সেখান থেকে তো বেরিয়ে আসতে হবে না, সেই অবস্থা থেকে আমাকে তো বেরিয়ে আসতে হবে, আমাকে তো রিকভার করতে হবে। দ্যাট ইজ আ রিকভারি কস্ট। এই রিকভারি কস্টের মধ্যে পড়ছে আমার সিস্টেমটাকে আমাকে রিপেয়ার করতে হবে, তার জন্য রিকভারি কস্ট। সিস্টেম আমাকে রিপেয়ার করার জন্য আমার তো কস্ট লাগবে। আমাকে সিকিউরিটি আপগ্রেড করতে হবে, তার জন্য আমাদের কস্ট লাগবে, সিকিউরিটি আপগ্রেড। বা আমাকে হয়তো ফরেন্সিক কোনো ইনভেস্টিগেশন করতে হলো, তো তার জন্য তোমার পয়সা লাগবে, ফরেন্সিক ইনভেস্টিগেশন। এটা হচ্ছে রিকভারি কস্ট। আর নাম্বার 3 হচ্ছে ফাইনস অ্যান্ড পেনাল্টি। যদি আমি ডেটা প্রোটেকশন ল গুলোকে যদি আমি কোনোভাবে ভায়োলেট করি না, তাহলে কিন্তু আমাকে যারা কিছু রুলস বা ল গুলো যারা তোমার মানে প্রোভাইড করে, যেমন জিডিপিআর বা হিপা বলে কিছু অর্গানাইজেশন আছে যারা কিনা এই ল গুলোকে প্রোভাইড করে, আমি যদি কোনো কারণে যদি ডেটা প্রোটেকশন লটাকে যদি আমি ভায়োলেট করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে কিছু ফাইনস বা পেনাল্টি আমাকে দিতে হবে। ওকে? তো ফর ভায়োলেটিং ডেটা প্রোটেকশন ল, ফর ভায়োলেটিং ডেটা প্রোটেকশন ল, ডেটা প্রোটেকশন লস। ওকে? এটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ইম্প্যাক্ট। কারণ কোন একটা ব্রিটিশ এয়ারওয়েতে তোমার 40,000 মানে 40,000 কেন বলবো, 4 lakhs কাস্টমারের মানে ডেটা ব্রিচেস হয়েছিল। তোমার এখানে কিন্তু এফেক্ট হয়েছিল মানে 4 lakhs কাস্টমার 2020 তে অ্যাকচুয়ালি। তো তাকে কিন্তু ফাইন করা হয়েছিল, ব্রিটিশ এয়ারওয়ে কিন্তু ফাইন করা হয়েছিল 20 মিলিয়ন। ওকে? $20 মিলিয়ন ফাইন করা হয়েছিল অ্যাকচুয়ালি। এটা কিন্তু অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল ইম্প্যাক্ট। ওকে? সাইবার সিকিউরিটি। নাম্বার 2 হচ্ছে রেপুটেশন ড্যামেজ। স্বাভাবিক, রেপুটেশন ড্যামেজ। আমরা ধরুন হয়তো অনেকের রেপুটেশন দেখে হয়তো সেখানে আমরা হয়তো কাজ করি, তাদের সাথে কাজ করি। বা ধরুন আমরা কাস্টমারের একটা ট্রাস্ট থাকে যে হ্যাঁ, আমি এখান থেকে সার্ভিসেস নিলে ভালো সার্ভিসেস আমরা পাবো। যদি কোনো কারণে সেখানে থেকে হয়তো কোনো একটা ডেটা ব্রিচেস হয়ে গেল বা তোমার ডেটাগুলো হয়তো কেউ হ্যাক করে নিল, তোমার কি সেই ট্রাস্টটা থাকবে সেই কোম্পানির প্রতি বা সেই সিস্টেমের প্রতি? থাকবে? নিশ্চয়ই থাকবে না। রেপুটেশন ড্যামেজের মধ্যে আমার হতে পারে সেখানে যে লস অফ কাস্টমার ট্রাস্ট অ্যান্ড লয়্যালটি, লস অফ
কাস্টমার ট্রাস্ট অ্যান্ড লয়্যালটি। আমার ধরুন হয়তো একটা নেগেটিভ মিডিয়া কভারেজ হচ্ছে আমার নামে, আমার সাইবার সিকিউরিটি অ্যাটাক হয়েছে সেটা কেউ বুঝবে না, কিন্তু তোমার আমার কিন্তু একটা নেগেটিভ একটা মিডিয়া কভারেজ হচ্ছে যে এই সিস্টেমটা এখনো ভালো কাজ করছে না, বা এদের কাজের মধ্যে অনেক ফ্লজ রয়েছে। ওকে, তাহলে এটা হলে কি হচ্ছে না, আমার যারা কম্পিটিটর তারা তোমার তো অ্যাডভান্টেজ নিচ্ছে, তাই না? সেম টাইপের সিস্টেম ধরো তো আমি প্রোভাইড করি, তাহলে আমার আমার টাইপের সিস্টেমে যদি কোনো কোনো সমস্যা হয় তার তো অ্যাডভান্টেজ তো আমিও নেবো। অতএব কম্পিটিটরস গেনিং অ্যাডভান্টেজ, competitors gaining advantage. ওকে, যেমন 2023 তে ইয়াহুতে তোমার একবার ডেটা ব্রিচ হয়েছিল। তো তখন কিন্তু ইয়াহুতে তোমার ডেটা ব্রিচ হওয়ার পর ম্যাক্সিমাম যাদের তোমার ধরো ইয়াহুতে আগে অ্যাকাউন্ট ছিল, তো তারা তো পাবলিক, সেই পাবলিক ট্রাস্টটা কিন্তু পুরোপুরি ড্রপ হয়ে গেছে। ওকে, তো তখন কিন্তু অনেকে তোমার ইয়াহু ছেড়ে বেরিয়ে চলে এসে জিমেলে জয়েন করেছিল। ওটাও ফ্রি এটাও ফ্রি, কিন্তু রেপুটেশনের তো একটা ব্যাপার আছে। তুমি সেখানে মেল আইডি তোমার আছে মানে তোমার তো কিছু সেখানে ডেটা আছে, তো তোমার যদি ডেটা ব্রিচেস হয় তাহলে সেখানে তোমার তো একটা রেপুটেশন ড্যামেজ হয়ে গেল না ইয়াহুর। দিস আ রেপুটেশন ড্যামেজ। থার্ড ওয়ান বি দা থার্ড ওয়ান অপারেশনাল ডিসরাপশন। তো র্যানসমওয়্যার বা কোনো অ্যাটাক হলে তো আমার অপারেশনটাকেই তো স্টপ করে দেয় তারা। তো সেই সময় এমপ্লয়ি বা যারা কাস্টমার তারা তোমার সেই কোনো তারা তোমার অ্যাক্সেস করতে পারছে না সিস্টেমটাকে, আমার সাপ্লাই চেইনটা পুরোপুরি বসে যাচ্ছে বা হল্ট করে যাচ্ছে। ওকে, তাহলে আমার এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার একটা ডাউন টাইম চলে আসছে, না আমার অপারেশনে একটা ডাউন টাইম চলে আসছে যদি কোনো অ্যাটাক হয়। ওকে, তাহলে অপারেশনাল ডিসরাপশন মানে হচ্ছে যে ডাউন টাইম ফ্রম অ্যাটাক, লাইক র্যানসমওয়্যার। আমার ডাউন টাইমটা বেড়ে যাচ্ছে, বেশিক্ষণ টাইম ধরে আমার সার্ভারটা ডাউন আছে অ্যাকচুয়ালি। র্যানসমওয়্যার ক্যান স্টপ অপারেশন, ক্যান স্টপ অপারেশন। দিস আর অপারেশনাল ডিসরাপশন। তার মানে সেই সময় কিন্তু এমপ্লয়িরা তারা কিন্তু অ্যাক্সেস করতে পারছে না সিস্টেমটাকে, অর্থাৎ ক্যানট অ্যাক্সেস দ্য সিস্টেম, ক্যানট অ্যাক্সেস দ্য সিস্টেম। ওকে, আর এছাড়া আমাদের প্রোডাক্টিভিটি বা মোরাল বা আমার কিছু রিস্ক, সেগুলো তো তার উপরে তো ইম্প্যাক্ট তো অবশ্যই আছে, তার উপরে তো অবশ্যই তোমার ইম্প্যাক্ট আছে। ওকে, আর লাস্টে তোমার যেটা বলবো সেটা হচ্ছে নাম্বার 4, যে কাস্টমার অ্যান্ড স্টেক হোল্ডার রিলেশনশিপ। লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে কাস্টমার অ্যান্ড স্টেক হোল্ডার রিলেশনশিপ। স্টেক হোল্ডার মানে হচ্ছে একটা কোম্পানির সাথে তোমার জড়িয়ে থাকা সমস্ত লোকজনেরাই কিন্তু হচ্ছে স্টেক হোল্ডার। সে কোম্পানি ম্যানেজার, সে কোম্পানি এমপ্লয়ি, পাবলিক, ওকে, কাস্টমার, সবাই কিন্তু স্টেক হোল্ডার্স। ওকে, তাহলে কাস্টমার এন্ড স্টেক হোল্ডার রিলেশনশিপ, তার উপরে কিন্তু ইম্প্যাক্ট করছে। কিরকম ইম্প্যাক্ট করছে, না ধরে নাও যে কাস্টমার চেয়েছিল যে তার ডেটাগুলো হয়তো সিকিউরলি হ্যান্ডেল হবে, কিন্তু সেটা হচ্ছে না। ইনভেস্টর যারা, তারা হয়তো দেখতে পাচ্ছে যে একটা পুওর সাইবার সিকিউরিটি রয়েছে, তার মানে তাদের বিজনেস তোমার একটা রিস্কের মধ্যে চলছে। তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কাস্টমার বা স্টেক হোল্ডারদের রিলেশনশিপটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা ব্রেক হয়ে যায়। ওকে, তো প্রথম পয়েন্ট আমি এখানে দুটো পয়েন্ট লিখবো, তারপরে আমি বা আমাদের পয়েন্ট নাম্বার 4টা কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা এই পয়েন্টটাকে আমরা এই টপিকটাকেও কিন্তু আমরা শেষ করে ফেলতে পারবো। কাস্টমার এক্সপেক্ট সিকিউর হ্যান্ডলিং অফ দেয়ার ডেটা, অফ দেয়ার ডেটা। আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে ইনভেস্টর যারা তোমার ধরো একটা
পাওয়ার গ্রিড কোম্পানি, একটা পাওয়ার গ্রিড ধরনের আছে, তার সঙ্গে কিন্তু জড়িয়ে আরো অনেক কোম্পানি আছে, অনেক ইনভেস্টর তারা কাজ করে। তো ইনভেস্টর সে দেখতে পাচ্ছে, ইনভেস্টর ভিউ পুওর সাইবার সিকিউরিটি, পুওর সাইবার সিকিউরিটি। তো সেক্ষেত্রে তোমার কি হচ্ছে না, সেটা কিন্তু একটা বিজনেস রিস্ক তৈরি করে দিচ্ছে, অ্যাজ আ বিজনেস রিস্ক। তো এইগুলোর উপরে কিন্তু অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট আমার পড়তে পারে। ওকে, তো আমরা চারটে পয়েন্ট এখানে, মেন চারটে পয়েন্ট বলেছি: কাস্টমার স্টেকহোল্ডার রিলেশনশিপ, অপারেশনাল ডিসরাপশন, আমার রেপুটেশন ড্যামেজ, আর হচ্ছে ফিনান্সিয়াল ইম্প্যাক্ট। এগুলো ছাড়া কিন্তু আরো অনেক ইম্প্যাক্ট আছে। আমি মেনলি কিন্তু এই চারটে ইম্প্যাক্টের কথা বললাম, দ্যাট ইজ আ অর্গানাইজেশনাল ইমপ্লিকেশন অফ সাইবার সিকিউরিটি। যদি আমার লো সাইবার সিকিউরিটি থাকে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে, তো তার ক্ষেত্রে কি কি ইমপ্লিকেশন থাকতে পারে বা কি ইফেক্ট, ইম্প্যাক্ট কি থাকতে পারে, সেই ইম্প্যাক্ট গুলো কিন্তু আমি এখানে জাস্ট বলার চেষ্টা করি। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এই কনসেপ্টটাকে নিয়ে একটা এক্সাম্পল দেব। এই যে অর্গানাইজেশনাল ইমপ্লিকেশন অফ সাইবার সিকিউরিটি, একটা এক্সাম্পল দিই। ধরে নাও একটা অনলাইন রিটেল কোম্পানি ছিল। তো সেই অনলাইন রিটেল কোম্পানিটা সাইবার সিকিউরিটির কিছু ওয়ার্নিং কে তারা ইগনোর করেছিল। কারণ সাইবার সিকিউরিটি অনেকগুলো ওয়ার্নিং থাকে, ডিফারেন্ট কোম্পানি তারা প্রোভাইড করে কিছু লজ, তারা কিন্তু ইগনোর করেছিল তার কস্টটাকে সেভ করার জন্য। এবার ধরো তুমি হয়তো কোনো একটা হিপা বা জিডিপিআর থেকে যদি তুমি কিছু রুলস বা রেগুলেশন যদি তুমি ফলো করো না, তোমার কিছু টাকা পে করতে হয়। তারা কিন্তু কস্টটাকে সেভ করার জন্য কিন্তু তারা কিন্তু সাইবার সিকিউরিটি ওয়ার্নিং গুলোকে তারা মানে ইগনোর করেছিল, যে হ্যাঁ আমার কোনো সাইবার সিকিউরিটি কোনো মেজার্স নেওয়ার দরকার নেই। আমার তো সাইবার সিকিউরিটি মেজার্স নেওয়া মানে আমাকে সাইবার সিকিউরিটি প্রফেশনাল রাখতে হবে, আমাকে এক্সপার্ট রাখতে হবে, আমার একটা টিম কাজ করবে, তাকে তো পয়সা দিতে হবে। তো একদিন কি হলো, যে যেহেতু তোমার কোনো এখানে সাইবার সিকিউরিটি কোনো কোনো মেজার্স নেই বা সিকিউরিটি কোনো মেজার্স নেই, তো একদিন একটা হ্যাকার সে কিনা পুরো সিস্টেমকে কিন্তু এক্সপ্লয়েট করে দিল। কাস্টমারের ক্রেডিট কার্ড ডিটেলস, কাস্টমারের তোমার ধরো আনপ্যাচড যে ভালনারেবিলিটি, সব কিন্তু সে হ্যাক করে নিল। তো এটার ইম্প্যাক্ট কি? না, এটার ইম্প্যাক্টটা হচ্ছে যে ফিনান্সিয়াল যদি ইম্প্যাক্ট বলি, যে তাকে ফিস, লিগাল ফি তাকে বা ফাইন তাকে পে করতে হয়েছে তোমার $2 মিলিয়ন। তার রেপুটেশন, কাস্টমার যে বেস ড্রপ হয়ে গেছে 25% 6 মাসের মধ্যে। তার যে ওয়েবসাইটটা শাটডাউন ছিল 3 দিনের জন্য ইনভেস্টিগেশনের ক্ষেত্রে। ওকে, লিগ্যাল কিছু প্রবলেম সে ফেস করেছে। আর আমার কোম্পানি তো একটা রেভিনিউ লস হয়েছে, সেখানে তোমার যারা স্টাফ যারা কাজ করে তারা কিন্তু তারা ভয় পেয়ে গেছে, যেহেতু তোমার রেভিনিউ লস হয়েছে, তারা কিন্তু লে অফ পাচ্ছে, লে অফের ভয় পাচ্ছে। অতএব আমরা এখান থেকে তোমার যে লেসনটা পেতে পারি সেটা হচ্ছে যে সাইবার সিকিউরিটি কিন্তু অপশনাল ভাবলে হবে না, ইজ নট অপশনাল, ইট ইজ আ কোর বিজনেস রেসপন্সিবিলিটি। অতএব যে কোনো বিজনেস বা যে কোনো ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, যে কোনো অর্গানাইজেশন, তার কিন্তু সাইবার সিকিউরিটি মেজার্স নেওয়া তার দরকার। তার কিন্তু সাইবার সিকিউরিটি কিন্তু তাকে ভাবলে হবে না যে এটা আমার নিলেও হয় না নিলেও হয়, এটা অপশনাল, কিন্তু ইটস আ কোর বিজনেস রেসপন্সিবিলিটি। ওকে, এটাই হচ্ছে আমাদের অর্গানাইজেশনাল ইমপ্লিকেশন অফ সাইবার সিকিউরিটি। যাই হোক, আমরা আজকে এই পর্যন্তই পড়বো। সবটা আমরা বুঝতে পেরেছি তো? সবটা আমরা বুঝতে পেরেছি আজকে যে কটা পয়েন্ট আমরা ডিসকাশন করলাম ওভারঅল? হ্যাঁ স্যার। হুম, স্যার। ঠিক আছে। তাহলে আমাদের কোনো কোশ্চেন, যা পড়লাম তার থেকে কোনো কোশ্চেন আমরা কিন্তু এই পার্টটাকে পুরো কভার করতে পারলাম। ইউনিট 1টা আমাদের কভার হয়ে গেল। আমাদের এটা ভাবতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যাই হোক, আমাদের 5টা মনে হয় ইউনিট আছে নাকি? অঙ্কন 5টা তো ইউনিট নাকি? 5টা? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। 5টা। হ্যাঁ স্যার। তো প্রতিটা তাই ইউনিটের জন্য আছে। তোমার 3টে করে ক্লাস, মানে 10টা 12টা ক্লাসের মধ্যে কিন্তু এটা আমাদের কভার হয়ে যাবে পুরোপুরি। ওকে, তো যাই হোক, তাহলে চলো আজকে আমরা শেষ করি। হুম, ঠিক আছে। স্যার, স্যার, বলছি যে আপনার ডেটা লিখেছেন, ডেটার ব্রিজের মধ্যে কি লিখছেন স্যার? কোথায়, ডেটা কোন পয়েন্টে বলো? আমি ডেটাবেস তো আমি অনেক জায়গাতেই লিখেছি। কোন পয়েন্টে বলো? আচ্ছা, আপনি বলছেন না যে ডেটা, বিশেষ করে ডেটা ব্রিজেস ডেটা মানে। ব্রিচেস মানে হচ্ছে চুরি হয়ে যাওয়া, ডেটা চুরি হয়ে যাওয়া, ডেটা ফ্রড হয়ে যাওয়া। ওকে, ব্রিচেস মানেই হচ্ছে চুরি হয়ে যাওয়া। হুম।
বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এটা যদি আরেকটু যদি ভালো করে বলা যায় ডেটা ব্রিচেস মানে কি, মানে ধরো না তোমার কিছু কনফিডেন্সিয়াল বা সেন্সিটিভ কিছু ডেটা আছে বা ইনফরমেশন আছে, তো কোনো একজন আনঅথরাইজ পার্সন সে তোমার ওই কনফিডেন্সিয়াল ডেটা বা সেন্সিটিভ ডেটাগুলোকে সে এখন দেখতে পাচ্ছে, কপি করতে পারছে, চুরি করতে পারছে, শেয়ার করতে পারছে তোমার পারমিশন ছাড়াই। দ্যাট ইজ কল্ড ডেটা ব্রিচ। এবার বুঝতে পেরেছো যে হোয়াট ইজ ডেটা ব্রিচেস? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। এটা কিন্তু অ্যাক্সিডেন্টালি হতে পারে, এটা কিন্তু ইন্টেনশনালি হতে পারে। ইন্টেনশনাল মানে হচ্ছে কোনো হ্যাকিং হয়েছে বা থেফট হয়ে গেছে, আর হয়তো তুমি হয়তো কোনো মিস্টেক করেছো বলেছে, তাকে তাকে বলছি অ্যাক্সিডেন্টালি। অ্যাক্সিডেন্টালি ডেটা ব্রিচেস খুব কমই হয়, কিন্তু বেশিরভাগটাই হয় ইন্টেনশনালি বাই বাই হ্যাকার বা বাই থেফট। ওকে, এটা হতে পারে আমার শুধুমাত্র পার্সোনাল ডেটা তা কিন্তু হতে পারে, তাও তো সেটা তো ঠিকই আছে। আমার কোনো ফিনান্সিয়াল ডেটা, আমার কোনো ইন্টেলেকচুয়াল কোনো প্রপার্টি, আমার কোনো সিক্রেট, তো ওটাও তো ব্রিচেস হতে পারে। মানে ব্রিচেস হওয়া মানে কিন্তু এখানে কিন্তু চুরি হয়ে যাওয়া, বা অন্য কেউ সেটাকে অ্যাক্সেস করছে, দেখতে পাচ্ছে, কপি করতে পারছে, চুরি করতে পারছে, শেয়ার করতে পারছে তোমার পারমিশন ছাড়া। দ্যাট ইজ কল্ড ডেটা ব্রিচেস। ওকে, বেশ, ঠিক আছে, ওকে। স্যার বলছি এমএলএস সিলেবাসটা ওই ডিপ্লোমা